ছিল, অডিও সবার কাছে পরিষ্কার ছিল না। তো শুরু থেকেই আমি আজকে ক্লাসটা নেব, অসুবিধা কিছু নেই। তার সাথে আগের দিনের ফার্স্ট ক্লাসটা একটু ডিসকাশন করে দিয়েছিলাম। আশা করি যারা ক্লাসে আছো তারা প্রত্যেকেই প্রথম ক্লাসটার যে ডিসকাশন রং গুলো ছিল বা যেগুলো ভুল ছিল সেগুলো আশা করি পিডিএফ এ গিয়ে তোমরা নিজেরা ঠিকঠাক বুঝে নিয়েছো আর কি। তো যাই হোক, মাঝখানে একজন সেকেন্ড ক্লাসেরও কিছুটা টপিক পড়তে চেয়েছিল, সেটাও পড়িয়ে দেওয়া হয়েছে। তো আজকে ক্লাস নাম্বার 3, সেটা হচ্ছে কনভেনশনাল নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রাম ইন ইন্ডিয়া অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল স্কিল বেস এডুকেশন, এই দুটো টপিকের উপর আজকের ক্লাস। তো কনভেনশনাল লার্নিং প্রোগ্রাম, এটা আগের দিনই শুরু করেছিলাম এটা দিয়ে। কনভেনশনাল লার্নিং প্রোগ্রামটা এরকম যে আমাদের যে প্রথাগত শিক্ষা, যেরকম ধরো আমরা টেন্থ, টেন প্লাস টু এর পর তার +3, মানে আফটার মাধ্যমিক দেওয়ার পর আমরা এইচএস করি, এইচএস এর পর আমরা গ্রাজুয়েশন করি, কিংবা কেউ টেন্থের পর ডিপ্লোমা করতে চলে যায়, কিংবা আইটিআই করতে চলে যায়, বা ভোকেশনাল লার্নিং এর দিকে চলে যায়, বা 10+2 এর পর কেউ বিটেক করতে চলে যায়। তো যাই কিছু করতে যাক না কেন, যেগুলোতে আমরা রেগুলার বেসিসে ক্লাসে পৌঁছাই, অর্থাৎ প্রতিদিনের আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে হয়, যেখানে একটা ডিগ্রি হোল্ড করার জন্য এক্সাম দিতে হয়, সমস্ত কিছু প্রিপারেশন ক্লাস অনুযায়ী সবকিছুকেই আমাদের বুঝে নিতে হয় অন দ্য ক্লাসে গিয়ে রেগুলার বেসিসে। তো সেটাকেই আমরা বলি হচ্ছে কনভেনশনাল লার্নিং প্রোগ্রাম, মানে যেটা প্রথাগত শিক্ষা। নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামটা কি? এটা হচ্ছে যে আমরা যে সমস্ত ক্লাসগুলো নিজেদের ঘরে বসে কোনো বিদেশে ক্লাস করি, বা ফ্রম কম্পিউটার ইন্টারনেট থ্রু ক্লাসগুলো করি, যেটা ডিস্টেন্স লার্নিং বলা হয়ে থাকে। তো এই ইন্টারনেট থ্রু ক্লাসগুলোতে আমাদের রেগুলার বেসিসে ক্লাসেও যেতে হয় না, না কলেজে কোনো কিছু অ্যাটেন্ডেন্সের কোনো ব্যাপার থাকে। শুধুমাত্র অ্যাডমিশন নেওয়ার পরই কম্পিউটার থ্রু আমরা লার্নিং করি। সেটা আমাদের দেশ থেকে বিদেশেও হতে পারে, কিংবা আমাদের দেশের মধ্যেই কোনো প্রতিষ্ঠান হতে পারে। তো সেইখানে যদি আমরা লার্নিং করি, তো সেটাকে আমরা বলবো নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রাম। এর জন্য আমি আইসিটির ক্লাস নাম্বার 3, এখানে আমি কিছু ডিসকাশন করে দিয়েছিলাম, যেখানে হায়ার এডুকেশনের ওপর যখন ছিল সেইখানে কিছু কিছু টপিককে আমি বলে দিয়েছিলাম। সেদিনকে ক্লাসেও বলেছিলাম, যারা সেদিনকে ক্লাসে ছিলে তারা নিশ্চয়ই আইসিটি ক্লাস নম্বর 3টাকে ফলো করে এসছো। সেখানে স্বয়ং ছিল, স্বয়ং প্রভা ছিল, টক টু টিচার প্রোগ্রাম ছিল, ই কল্পা ছিল, ই পিজি পাঠশালা ছিল। তো একটা সেই দিনকে ক্লাস নেওয়ার সময় একজন কেউ নতুন ভাবে জয়েন করেছে, যে কিনা এই আইটিসির ক্লাসটা আর করেনি, এনভায়রনমেন্টের ক্লাস হয়তো করেনি, নতুন একদম এসেছে। সে তাকে বলবো যে ওই ক্লাসের ভিডিও অডিওটা একটু শুনে নিতে। সেখানে হায়ার এডুকেশনের ওপর ডিসকাশন করা আছে। তো সেটাকে শুনে যদি তার কোনো প্রবলেম থাকে, সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, যদি সে ক্লাসে আজকে উপস্থিত থাকে বা প্রেজেন্ট থাকে। তা সে তবু একবার রেসপন্স করে দিক যে স্যার আমি অডিও পেয়েছি কি, যেটা ক্লাসটার অডিও আছে সেটা পেয়েছে, এবং স্যার পিডিএফটা নিয়ে পাইনি তার স্যার। ডিসকাশন করলে। তুমি পাওনি অডিও? না স্যার। তোমার নাম কি? এবার সব্যসাচী নামটা দত্ত। শুনে নি তোমাকে। আচ্ছা, সব্যসাচী দত্ত, ঠিক আছে। সব্যসাচী, বলে দিচ্ছি আমি বিদ্যানিকেতনের স্যারকে। স্যার প্রেজেন্ট আছেন, আশা করি আপনি শুনে নিন। ওই সব্যসাচীকে ওই আইসিটি ক্লাসগুলো একটু প্রোভাইড করে দেবেন, আর ও তাতে এগুলো শুনে নিক, শুনে নেওয়ার পর ওই জিনিসগুলো বুঝে নিতে পারবে। আমি স্যারকে বলে দেবো, ঠিক আছে সব্যসাচী, কোনো চিন্তা করার কিছু নেই। তুমি পিডিএফ গুলো পেয়েছো? হ্যাঁ স্যার, অনেকগুলো জিনিস পাইনি, টিচিং এর থেকে পাইনি স্যার, অনেকগুলো জিনিস পাইনি, নতুনই হয়েছে আর কি। দেখো, টিচিংটা আমার নয়, আমার হচ্ছে আমি যেগুলো নিয়েছি তোমাকে বলে দিই। আইসিটি নিয়েছি, এনভায়রনমেন্ট নিয়েছি, কম্প্রিহেনশন নিয়েছি, এখন তোমার হচ্ছে এই যেটা হায়ার এডুকেশন সেটা নিয়েছি, ঠিক আছে। টিচিং এর ডিপার্টমেন্ট স্যার শুনতে পাচ্ছি না স্যার। তো এটাতে আমি যদি আবার ডিসকাশন করতে যাই, সেই একই জিনিস বারবার পড়াতে হচ্ছে, যে টাইম কিলিং এর ব্যাপার থাকছে। তো তুমি নিজে থেকে এই ক্লাসটা অডিও শোনো, কোনো চিন্তা করার কিছু নেই, অডিওটা শুনে নাও। শোনার পর যদি তুমি না বুঝতে পারো, তুমি আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, তোমাকে আমি পরিষ্কার বুঝিয়ে দেবো। কিংবা তুমি ক্লাসে এসেও বলতে পারো, আমি তখন সেই দিনকে তোমার যে জায়গাটা প্রবলেম হয়েছে তো সেখানটা বুঝিয়ে দেবো। ঘাবড়ানোর কিছু নেই, আগে প্রথমে ক্লাসটার অডিওটা পুরো ভালোভাবে শুনে নাও, বুঝতে পেরেছো সব্যসাচী? হ্যাঁ স্যার। তো নেক্সট দেখো, একটা জিনিস যেটা বলছিলাম, যে স্বয়ং প্রভু, টক টু টিচার প্রোগ্রাম, আর ই কল্পা, ই পিজি পাঠশালা, এগুলো
আইসিটি ক্লাস নাম্বার 3 তে ডিসকাশন করা আছে, তো সেটাকে আমরা নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামের মধ্যে ফেলি। এরপরে দেখো হচ্ছে প্রফেশনাল, টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন। আজকের পরবর্তী ক্লাসে যেটা মানে ওই ক্লাসটারই যেটা সেকেন্ড টপিক। তো কনভেনশনাল নন কনভেনশনাল থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে করে নাও, তারপরে আমি আজকের মেইন টপিক যেটা সব থেকে ফার্স্ট টপিক সেটাকে আলোচনা করব। কনভেনশনাল নন কনভেনশনাল থেকে যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করে নিতে পারো। তো আশা করি কেউ কারো মনেতে কোশ্চেন নেই, সবারই ডাউটটা ক্লিয়ার হয়েছে জিনিসটা কি। তো দেখো নেক্সট যেটা টপিক আছে সেটা হচ্ছে প্রফেশনাল, টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন। এটা আগের দিনও পড়ানো শুরু করেছিলাম, আজকেও আবার এগেন বুঝিয়ে দিই শুরু থেকেই। দেখো আমাদের যে এই টেকনিক্যাল নলেজ বা প্রফেশনাল যে তৈরি হতে হয় বা স্কিল বেসড এডুকেশন গুলো জানতে হয়, এটা সম্পূর্ণ আমরা যারা জেনারেল লাইন পড়ি তাদের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে তোমাকে প্র্যাকটিক্যাল নলেজকে বেশি অ্যাকুয়ার করতে হয় রাদার দেন তোমার যেটা বুকিশ নলেজ বলে আমরা পড়ে যেগুলো পড়ি, বা সোশ্যাল স্টাডিজ, ন্যাচারাল সায়েন্স, কমার্স, জেনারেল লাইন, সেগুলো আমাদের যেটা পড়ে অ্যাকুয়ার করতে হয় ব্রেন নিয়ে বা পড়তে হয় সমস্ত কিছুকে, কিন্তু সেখানে প্র্যাকটিক্যাল কেও এখানে ইনক্লুড করতে হয় প্রফেশনাল লার্নিং এর ক্ষেত্রে। তো দেখো এটা লেখা আছে, ইন টুডেস গ্লোবাল সিচুয়েশন টেকনিক্যাল এন্ড প্রফেশনাল এডুকেশন ইজ ইন হায়ার ডিমান্ড কম্পেয়ার টু জেনারেল এডুকেশন। তো দেখো এই জিনিসটা আজকের গ্লোবাল সিচুয়েশনে এটা খুবই হায়ার ডিমান্ড, কারণ অনেক ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন দেশ তৈরি করছে। ডেভেলপিং নেশন অনেক ডেভেলপ করার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, রোডওয়েজ তৈরি করে, ব্রিজেস তৈরি করে, হাই অল্টিটিউডে বড় বড় বিল্ডিং তৈরি করে, যেখানে যেখানে দরকার যেখানে পাহাড়েতে সেখানে আমাদের রোডওয়েজ তৈরি করতে হয় কানেক্টিভিটি বাড়ানোর জন্য। একসময় আমরা চিন্তাই করতে পারতাম যে লাদাখের এত সুন্দর রোড কানেক্টিভিটি থাকবে যেখানে মানুষ গিয়ে পৌঁছে যাবে হাই অল্টিটিউডে। তো এগুলো সমস্ত কিছুর জন্য টেকনিক্যাল স্কিল লোক লাগে। প্লাস আমাদের তো বর্ডারে সবসময় টেনশন লেগেই থাকে, যেমন আমাদের নর্থের ওয়েস্টের যে পার্টে পাকিস্তান রয়েছে সেখানে আমাদের কি করতে হয়, সেখানে সমস্ত বর্ডারের জায়গাতে আমাদের রোডওয়েজ বানাতে হয় যাতে সহজেই গোলা বারুদ বা অন্যান্য জিনিস, খাবার, সৈন্যরা যারা ওখানে ডিউটি করছে তাদের কাছে পৌঁছে যায়। তেমনি চায়নার সাথে যে বর্ডারটা আমরা শেয়ার করি, যেটা হচ্ছে নর্থ অ্যান্ড ইস্টার্ন পার্টে, তো সেখানেও আমাদের কি হয়, চায়নার সাথেও দ্বন্দ্ব লেগে থাকে, তো সেখানেও আমাদের রোডওয়েজ কনস্ট্রাক্ট করতে হয়, সমস্তটাই হাই অল্টিটিউডে করতে হয়। তো সেই জন্য আমাদের কি থাকে, প্রফেশনাল আর টেকনিক্যাল অ্যান্ড স্কিলটা অবশ্যই ডেভেলপ রাখতে হয়। সেখানে আমরা যারা জেনারেল লাইনে পড়ি সেই সমস্ত ফিল্ডে যেতে পারে না, সেখানের জন্য টেকনিক্যাল লোক কি যায়। তো দেখো টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন ইজ সাপোজ টু বি হাইলি কম্পিটিটিভ টু অ্যাক্সেস মোর এক্সপেন্সিভ টু কমপ্লিট। এবার অনেকে আছে যারা জেনারেল লাইন পড়েছে, যেমন আমরা আজকে যারা স্টুডেন্ট এখানে প্রত্যেকেই বসে আছি ম্যাক্সিমামই জেনারেল লাইন পড়েছে। জেনারেল লাইন পড়ার পর তাদের এখন একটা ইচ্ছা যে আমরা যদি নেট সেট পাস করে কলেজে প্রফেসর লাইনে যেতে পারি বা প্রফেসরই করতে পারি। তো সেখানে আমরা কি পড়েছি, জেনারেল লাইন পড়েছি, যেখানে আমরা সোশ্যাল সায়েন্স পড়ি, ন্যাচারাল সায়েন্স পড়ি অ্যান্ড কমার্স পড়ি। তো সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড কমার্স এগুলো সমস্ত মিলিয়ে যে জেনারেল এডুকেশন হয়। তো সেই জিনিসগুলো থেকে যেটা কম্পারেটিভলি যে খরচা সাপেক্ষ, যেটা কম খরচা, সেটা হচ্ছে আমাদের জেনারেল লাইন। কিন্তু টেকনিক্যাল বা প্রফেশনাল এডুকেশন নিতে গেলে আমাদের এক্সপেন্সিভ, এটা খুবই খরচা সাপেক্ষ। তো সেই জন্য অনেক স্টুডেন্ট সেগুলোকে অ্যাফোর্ড করতে পারে না বলে এই লাইনগুলোতে বাঁচে না, জেনারেল লাইনে পড়াশোনা করে। তো তারপরে লেখা আছে দেখো, দেয়ারফর ইট ইজ বিলিভ টু মোনোপলি অফ ফিউ who financial able to afford and invariable belongs to urban based upper class। তো দেখো এখানে লেখা আছে যে যারা মনোপলি, ব্যাপারটা মনোপলি মানে যার কাছে পয়সা আছে, ফিনান্সিয়াল স্ট্রং, বা যারা অ্যাফোর্ড করতে পারে তারাই এটাকে নিতে পারে। মনোপলি টার্মসটা অর্থ হচ্ছে যে এক এক ছত্র রাজ, যেটা বলা যায় যে যেটার ওপর কোনো অল্টারনেটিভ নেই। যেমন সিম্পল এডুকেশনে, সিম্পল কথা যেটা বলতে গেলে, ইন্ডিয়ান রেলওয়ে, যেটা রেলওয়ে নেটওয়ার্ক ইন্ডিয়াতে আছে, এর হচ্ছে একচ্ছত্র রাজ। মানে ইন্ডিয়ান রেলওয়ের মতন কম্পারেটিভলি কোনো প্রাইভেট অর্গানাইজেশন নেই যে সে রেলওয়ে চালায়। অর্থাৎ রেলওয়ে যে কানেক্টিভিটি ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট করে রেখেছে, সেটা তার মনোপলি বিজনেস। তেমনই যদি টেলিকম সেক্টরে ধরা হয়, যদি সমস্ত টেলিকম অপারেটর বন্ধ হয়ে যায়, কেবলমাত্র জিও বেঁচে থাকে, জিও ছাড়া কোনো কোম্পানি না থাকে, ধরে রাখ বিএসএনএল রয়েছে, ভোডাফোন আইডিয়া রয়েছে, কিংবা এয়ারটেল রয়েছে, এই তিনজনই যদি মার্কেট থেকে আউট হয়ে যায়, তাহলে জিওর ব্যবসাটা হয়ে গেল মনোপলি। অর্থাৎ জিও যে রেট বলবে, যে টাকা চাইবে, সেই পয়সায় আমাদের ইন্টারনেট প্যাক ভরতে হবে। তো মনোপলি ব্যাপারটা হচ্ছে এটা। তো এরকমই যাদের কাছে অর্থ সামর্থ্য আছে তারা এই টেকনিক্যাল লাইনে যেতে পারে। তো প্রফেশনাল এডুকেশনকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে ফার্স্ট পিরিয়ড,
যেটা 1800 থেকে 1857 18 ইতিহাসের ব্যাপার এখানে ব্রিটিশ পিরিয়ড থেকে আলোচনা করা আছে। ডেফিনেটলি যে টাইম পিরিয়ডটা রয়েছে সেটা ব্রিটিশ টাইম, তো সেখান থেকে আলোচনা করা আছে, তো শুনে নাও। দ্য এডুকেশনাল সিস্টেম অফ দিস পিরিয়ড ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পলিসি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই সময় যে সমস্ত এডুকেশনাল সিস্টেম ছিল, সেই পলিসি গুলো ছিল, সেটা সম্পূর্ণটাই কি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় যে পলিসি মেকার ছিল, তারা এই পলিসি গুলো তৈরি করতো কিরম ভাবে এডুকেশনাল স্ট্রাকচার হবে। তো দেখো, দ্য কোম্পানি নিড সাম ইন্ডিয়ান ক্লার্ক অ্যান্ড অফিসার ফর ইটস ভেরিয়াস ডিপার্টমেন্ট ইন অর্ডার টু ম্যানেজ অ্যাফেয়ার্স ওয়েল। তো দেখো, এখানে যখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, তখন আমাদের তো রাজা বা রাজা মহারাজা মুঘল সাম্রাজ্য ছিল, এই সমস্ত ছিল। তো সেই সময় রোডওয়ে কানেক্টিভিটি বলতে সেরকম কিছু ছিল না। অর্থাৎ রাজমহলের আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় যেখানে রাজারা ভিজিট করতো, সেখানে হয়তো সামান্য কিছু জায়গায় রোডওয়ে করা থাকতে পারে, কিন্তু ইন টোটাল ইন্ডিয়া জুড়ে রোডওয়েজ কানেক্টিভিটি বা তোমার কমিউনিকেশন কানেক্টিভিটি বেটার করার জন্য চিন্তা ভাবনা তখনকার দিনে রাজাদের ছিল না। তারা তো সম্পূর্ণভাবে কোষাগার ভর্তি করার জন্য ব্যস্ত থাকতো এবং নিজের রাজ্য গড়াতে সম্পূর্ণভাবে সবসময় চিন্তায় থাকতো। অর্থাৎ গোটা ভারতবর্ষের রাজত্ব কিভাবে নেওয়া যায় সেই নিয়ে যুদ্ধ এবং অন্যান্য জিনিসে লেগে থাকতো। তারা প্রজার ভালোর জন্য ততটা কিছু কাজ করতো না। তো এই রোডওয়েজ কানেক্টিভিটির ব্যাপারগুলো বা চিন্তা ভাবনাগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়েছে। তার কারণ হচ্ছে, তারা যদি কানেক্টিভিটি না বাড়াতো, তাহলে কি হতো, তাদের বিজনেসটা সঠিকভাবে রান করতে পারতো না। অর্থাৎ তারা যদি চায় ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে যদি ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কোনো কিছু ট্রান্সফার করতে, কারণ আমাদের তো বন্দর কলকাতার পরবর্তীকালে হয়েছে। প্রথম তো মুম্বাই থেকে ম্যাক্সিমাম তোমার জিনিসপত্র তোমার ইস্টের দিকে যেত, ওয়েস্টার্ন পার্টে যেত, যেহেতু ইংল্যান্ড ওয়েস্টার্ন পার্টে আছে। তো সেই যে ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, এটাকে স্ট্রং করার সব থেকে বড় দরকার ছিল, সেই জন্য তাদেরকে পলিসি তৈরি করতে হয়েছিল। আর যেখানে আরো কিছু দরকার ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লার্ক। কারণ তারা তাদের দেশ থেকে কত ব্রিটিশার্সকে নিয়ে আসবে হায়ার করে, যে তারা এসে এই দেশেতে তারা নিজেদের ডিউটি সার্ভ করবে। তো সেই জন্য ইন্ডিয়ান লোককে তো লাগানো অবশ্যই দরকার আছে। এটার জন্য আমি ফরেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম, এফডিআই এর কথা। তো এদিন এই যে এই সময় পিরিয়ডটা ছিল, এটা আমাদের দেশেতে এফডিআই হচ্ছে। মানে এতদিন আমরা নিজেদের মশলা বা অন্যান্য জিনিস দিয়ে বিদেশ থেকে ব্যবসা করে সোনা আমদানি করতাম। এরপর বিদেশ কি করছে, বিদেশি শক্তি আমাদের দেশে নিজেরা ইনভেস্ট করছে, আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, আমাদের দেশে ইন্ডাস্ট্রি তৈরি করছে। তো এফডিআই কনসেপ্টটা কি, সেদিনকে যারা ক্লাসে ছিল তারা হয়তো শুনেছো, আজকেও একবার এগেন বলে দিই। এফডিআই হচ্ছে যে ধরো আমার ঘরেতে বা আমাদের দেশেতে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার নেই, যেটা হচ্ছে বিদেশের একটা টেকনোলজি আছে, বিদেশের কাছে আছে। তো তারা কি করে, সেই টেকনোলজিটা আমাদের সাথে শেয়ার করে বা আমাদের দেশে সেটাকে ইনভেস্ট করে। যেমন সিম্পল এক্সাম্পল বলি, জাপানে বুলেট ট্রেন খুবই স্ট্রং, জাপানের বুলেট ট্রেন কানেক্টিভিটি খুব ফাস্ট, এবং সেইটাকে তুমি যদি ইন্ডিয়াতে লঞ্চ করতে যাও, তাহলে জাপানের টেকনোলজিকে নিতে গেলে জাপানকে ইনভেস্টমেন্ট করতে হবে আমাদের দেশে। ইন্ডিয়া সরকার হয়তো সবটা খরচা করতে পারবে না, জাপানের সাথে একটা চুক্তি হয়, ট্রিটি হয়, যে যে বুলেট ট্রেনটার জন্য আমি এখানে ইনভেস্টমেন্ট করব, যেখানে আমার কস্ট আসবে, সেটা হয়তো আপ টু 20 ইয়ার্স, যে বুলেট ট্রেন চালিয়ে যে রোজগারটা হবে তার 40% শেয়ার আমাকে দিতে হবে। মানে জাপান এখানে বুলেট ট্রেন ইনফ্রাস্ট্রাকচার রেডি করলো, এবং সে কি করলো, যে খরচা হলো সেটাকে কিভাবে উসুল করবে, সেটা হচ্ছে যে যত টিকিট বিক্রি হবে, তার যদি 100 টাকা টিকিটের দাম হয়, তার 40 টাকা জাপানের কাছে যাবে, 60 টাকা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে যাবে। এটাকেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের পলিসি থাকে এরকম ভাবে। সেদিনকে অ্যাপেল ফোনের কথা বলেছিলাম, যে অ্যাপেল ফোন তারা ইউএসএ থেকে ইন্ডিয়াতে যখন বেচতে আসে, তখন তারা কি করে, দেখা যায় যে ট্রান্সপোর্ট কস্ট প্লাস ইউএসএ তে লেবার কস্ট খুবই বেশি। ওখানে ঘন্টা হিসেবে দেওয়া হয় প্রায় $8 $10 করে ঘন্টা হিসেবে সেখানে লেবারকে দেওয়া হয়। তাহলে $10 ঘন্টা মানে আমাদের ভারতীয় মুদ্রায় প্রায় 800 টাকা। তারা 800 টাকা ঘন্টায় তারা পায়, তাহলে 8 ঘন্টা কাজ করলে 5,600 টাকা ওদের শুধু লেবার কস্টই লেগে যায়। তো প্রোডাক্ট কাজের জন্য সেখানে কত টাকা একটা খরচা করতে হয় সেটা তোমরা বুঝতেই পারছো। সেখানে সেই তুলনায় ইন্ডিয়ার লেবার কস্ট অনেক কম। তো তাহলে কোনো যদি মেটেরিয়ালস তারা যদি শুধুমাত্র ইন্ডাস্ট্রিটা, অ্যাপেলের ইন্ডাস্ট্রিটা আমাদের দেশ থেকে ইনফ্রাস্ট্রাকচার জাস্ট তৈরি করতে পারে, তাহলে এখানকার লেবার
এখানকার সমস্ত কিছুকে ইউজ করে তারা কম কস্টে অ্যাপেল ফোন তৈরি করতে পারবে, যেটা মার্কেটের অন্যান্য ফোনের সঙ্গে কম্পিটিশন দেবে এবং সহজে সেটা খুবই বেশি বিক্রয় হবে। এবং ভারতের পার্শ্ববর্তী যে উপমহাদেশগুলো আছে, সেখানে মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে। তো এই সমস্ত দেশগুলোতে তারা সহজেই সেটাকে এক্সপোর্ট করতে পারবে উইথ কম লো কস্টে, কারণ মার্কেটে অনেক কোম্পানি আছে, তারা খুব সহজে বিক্রি করতে পারে কম কস্টে তারা। তো সেখানে অ্যাপেলের যদি ফোন সবসময় বেশি দামে হয়, তাহলে পুরো যে মাস কমিউনিকেশন সেটা পুরোপুরি হিট করতে পারছে না, অর্থাৎ বিজনেস রান করতে গেলে তাকে লস খেতে হবে। তো সেই জন্য তারা কি করে, এফডিআই করে। তো এই এফডিআই ব্যাপারটা এরকমই। তো এখানে দেখো এই পিরিয়ডেতে ইন্ডিয়াতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এসে এফডিআই করছে, তাদের দেশে টেকনোলজি শেয়ার করছে। তো the companies told they need doctors and for army, আর্মিটা খুব গুরুত্বপূর্ণ। একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে তাদেরকে সিকিউরিটি পারপাসের জন্য আর্মি রাখতে হয়েছে, সেখানে আমাদের দেশীয় লোককে ইনভলভ করতে হয়েছে। তো তার জন্য ডক্টর দরকার। আর্মিতে তো অনেক সময় যুদ্ধেতে অনেক তাদের আহত বা অনেকে আহতর জন্য অনেকে ডক্টরের সেবা দরকার হয়, তো জাজের দরকার হয়। তারপর হচ্ছে প্লিডার্স অফ দ্য কোর্ট, জাজ এন্ড প্লিডার্স অফ দ্য কোর্ট, ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন, রোড, ক্যানালস, গভর্নমেন্ট বিল্ডিং আন্ডার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এদিনকে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের কথা বলেছিলাম, যে ডিপার্টমেন্টটা স্টিল নাও এখনো আছে। তো তারা কি করেছিল, যে ক্যানাল সিস্টেম আমাদের দেশে সে সময় ছিল না। নদী থেকে জল নিয়ে এসে, খালের জল নিয়ে এসে যে সমস্ত জায়গায় নদীর জল পৌঁছাতে পারে না, সেখানে ক্যানালের মাধ্যমে আমরা কি করি, চাষাবাদ করি। তো ক্যানাল সিস্টেম সেই সময় ডেভেলপ করা হয়েছিল। সেই সময় এই যে ক্যানাল সিস্টেমের মাধ্যমে যে জমিগুলো এক ফসলি হতো, অর্থাৎ বর্ষার জলেতেই শুধুমাত্র চাষ হতো, সেগুলো কি হলো, দু ফসলি কিংবা তিন ফসলি জমি তৈরি হলো। তো এই ক্যানাল সিস্টেম, কনস্ট্রাকশন অফ রোড, সম্পূর্ণটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেকনোলজিক্যাল শেয়ারিং। এটা ফার্স্ট পিরিয়ডে আসছে আমাদের দেশেতে। পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে, and these are the chief branches of technical and vocational education and in the education system of this period. তো এটা হচ্ছে সেই সময় ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন সিস্টেমটাকে তৈরি করছে। তো দেখো এরপর হচ্ছে সেকেন্ড পিরিয়ড আসছে, এটাতে নিশ্চয়ই ডেভেলপমেন্টটা আর একটু বুস্ট আপ হয়। ফার্স্ট পিরিয়ডে এখানে বেবি স্টেজে ছিল, তো তারপরে দেখো এখান থেকে আস্তে আস্তে বুস্ট আপ হচ্ছে। তো 1857 থেকে 1902 এই যে টাইম পিরিয়ডটা, এটাকে সেকেন্ড পিরিয়ড ধরা হচ্ছে। এই সময় কি হচ্ছে, কম্পারেটিভলি গ্রেটার ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সব থেকে বেশি দেওয়া হচ্ছে ভিউ পয়েন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড ভোকেশনাল এডুকেশন। তো আগেরটা তোমরা যেটা দেখলে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট সেট আপ করা হচ্ছে, সেখানে রোডওয়েজ, কানালস, বিল্ডিং, এই যে মেজর ইনফ্রাস্ট্রাকচার গুলো, অর্থাৎ ধরো একটা ইন্ডাস্ট্রি লাগতে গেলে, একটা ধরো আমি তোমাদের যদি বাড়ির পাশে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়, তো সেখানে কি কি দেখবে, যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে সে এসে দেখবে যে সেখানে ইলেকট্রিসিটি সাফিসিয়েন্ট আছে কিনা, এখানে রোডওয়ে কানেক্টিভিটি আছে কিনা, রেলওয়ে কানেক্টিভিটি আছে কিনা, ওয়াটার এফিসিয়েন্সি আছে কিনা, ওয়াটার যথেচ্ছ আছে কিনা। ঠিক আছে, এই চারটে জিনিস মেজর যে কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে লাগেই। সেই জন্য দেখবে যত ইন্ডাস্ট্রি তখনকার ব্রিটিশ সময় তৈরি হয়েছে, সমস্ত ইন্ডাস্ট্রি গঙ্গার পাড়েতে হচ্ছে। তার কারণ তখনকার দিনে রোডওয়ে কানেক্টিভিটিতে ট্রান্সপোর্টের তুলনায় লোক জলপথে ট্রান্সপোর্টটাকে বেশি ভরসা করতো। তো তাহলে জলপথে কাঁচামাল বা র মেটেরিয়ালস কে ইন্ডাস্ট্রির কাছে নিয়ে আসতে পারতো। দু নম্বর হচ্ছে জলের যত প্রয়োজন সেটাকে মেটানো যেত। ঠিক আছে, ইন্ডাস্ট্রি চালাতে যে এনার্জি লাগে সেটা তো নিশ্চয়ই কোনো না কোনো ভাবে জোগাড় হতোই। তার সাথে সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে জল জলপথের মাধ্যমে সেটাকে আবার সহজে রপ্তানিও করা যেত। তো ইন্ডাস্ট্রি যে কোনো জায়গায় তৈরি হয় তার ইনফ্রাস্ট্রাকচারকে দেখে নেয়। ঠিক আছে, তো এই ইনফ্রাস্ট্রাকচার দেখে নেওয়ার জন্য তো এখানে কি হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিটা আসছে সেকেন্ড ফেজেতে। অর্থাৎ ফার্স্ট ফেজেতে একটা ডেভেলপমেন্ট স্টেজ করে দিল, সেকেন্ড ফেজেতে ইন্ডাস্ট্রি আসছে, যেটাকে বলতে পারো মানে হাই কোয়ান্টিটিতে এফডিআই আসতে শুরু করছে ব্রিটেন থেকে। তো এখানে দেখো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড ভোকেশনাল এডুকেশন তৈরি হচ্ছে। Through the main objective vocational education in this period too was produced number of well trained, efficient and experienced Indian. এখানে যে ফার্স্ট পেজেতে আমরা যেখানে দেখলাম ভোকেশনাল ট্রেনিংটা দেওয়া হচ্ছে, সেখানে আরো বেশি পরিমাণে রিকোয়ারমেন্ট আসছে। তার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি আসছে আমাদের দেশে। নেক্সট দেখো হচ্ছে থার্ড পিরিয়ড, 1903 থেকে 1950, এই সময়টাকে থার্ড পিরিয়ড ধরা হয়। অর্থাৎ আমাদের ইন্ডিপেন্ডেন্স এই সময়টা কি মোটামুটি যেই সময়টা ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল যে সময়টা চলছে। তো দেখো the period bear to unique important to sphere of Indian vocational education and marked success has been achieved in the field of vocational education. তো ভোকেশনাল এডুকেশনে এটাকে একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট এই সময় আরো আসছে।
এই সময় ভোকেশনাল এডুকেশনের জন্য ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, তো সেই জন্য এটাকে অ্যাচিভমেন্ট আরো বলতে পারি। তো ফর্মালি utility of such education was purely mercenary, and pupil received two type of education mainly to secure some employments under the government। তো এখানে দেখো যে এমপ্লয়মেন্ট গুলো জেনারেট করা হচ্ছে সেটা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট হচ্ছে। অর্থাৎ এতদিন আমরা কি করতাম, দেখতাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল, কিন্তু 1857 এর রিভোল্টের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার শাসন রাজত্ব ত্যাগ করে দিতে হয়। তখন সম্পূর্ণ ভারতবর্ষের দায়িত্ব নিয়ে নেয় ব্রিটিশের পার্লামেন্ট, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট একটা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে নেয়, যেখানে রানীর আন্ডারে আমরা শাসিত হতাম। ব্রিটিশ পার্লামেন্টের দায়িত্ব থাকতো ভারতবর্ষকে শাসন করার। তো সেই জন্য ওই যা কিছু জব থাকতো তখন কোম্পানির জব ছেড়ে গভর্নমেন্ট জব হয়ে গেল, অর্থাৎ যেখানে লোকগুলো প্রত্যেকে যারা কাজ করতো সেটা গভর্নমেন্ট জব ছিল, যেটা সিকিউর ছিল। The modern time, the education pupil got trained in these branches socially solely। তো দেখো এইখানে এখন বর্তমান সময়ে আমরা কি হচ্ছি, নিজেরাই নিজেদেরকে ট্রেনিং নিতে হচ্ছে। সোললি মানে হচ্ছে নিজেদেরকে স্বয়ংভাবে ট্রেনিং নেওয়া, অর্থাৎ ব্রাঞ্চেস যে সমস্ত গুলো আছে তারা আমরা নিজেরাই পয়সা খরচা করি। সেই সময় গভর্নমেন্ট খরচা করতো আমাদের ট্রেনিং এর জন্য, টেকনিক্যাল নলেজ দেওয়ার জন্য। তো ফর দ্য পারপাস অফ দ্য মিটিং ইন্ডাস্ট্রিয়াল এন্ড ভোকেশনাল রিকোয়ারমেন্ট অফ দ্য সোসাইটি। তো এখন বর্তমান সময়ে এই যে বাট ইন মডার্ন, এটা মডার্ন হবে। তো মডার্ন টাইমস দ্য এডুকেশন পিপল গট ট্রেন ইন দিস ব্রাঞ্চেস সোলোলি মানে হচ্ছে নিজের খরচাতেই আমাদের ট্রেনিং নিতে হয়। তারপরে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্ট বা ভোকেশনাল রিকোয়ারমেন্টে আমাদের নিজেদেরকে জব পাই। কিন্তু তখনকার দিনে গভর্নমেন্ট আমাদের ট্রেনিং দিত এবং গভর্নমেন্ট জব পেয়ে যেতাম যদি আমরা গভর্নমেন্টের ট্রেনিং ঠিকঠাক পাস করতে পারতাম। তো এই ছিল মেজর ডিফারেন্স। ফোর্থ পিরিয়ড দেখো 1950 থেকে প্রেজেন্ট টাইম, অর্থাৎ 1950 মানে ইন্ডিপেন্ডেন্ট, আফটার ইন্ডিপেন্ডেন্টের সময়ের কথা বলছি। ইন দিস পিরিয়ড ভেরিয়াস কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ টেকনিক্যালি ট্রেন্ড পারসন নিডেড বাই দ্য কান্ট্রি। তো যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট পেয়েছি, তো আমরা আবার আমাদের কি করলাম, নিজেরা যত কিছু দরকার ছিল, যতটা একটা রিকোয়ারমেন্ট ছিল, তো সেইখানে আমরা অ্যাপয়েন্ট করতে শুরু করলাম টেকনিক্যাল ট্রেন্ড পারসনদের টু এক্সপ্যান্ড দ্য টেকনিক্যাল এডুকেশন, টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ দ্য এক্সিস্টিং ইনস্টিটিউশন and to establish fresh institution so that Indian student might not be feel necessity of education in foreign countries। এখানে এটা বলা হচ্ছে সেই সময় অনেক কমিটি বা অনেক কিছু তৈরি করা হলো, যেখানে কি হলো যে যারা আমাদের দেশে যেখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য আমাদের রিকোয়ারমেন্ট মতো কোনো ইনস্টিটিউশন ছিল না, যার ফলে বাইরে অনেকে পড়তে যেত। তো সেইটাকে ফুলফিল করার জন্য আমাদের কমিটিরা কি করলো, একটা স্টেপ নিল, যার ফলে কি হলো আমাদের দেশেতেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলো এই টেকনিক্যাল নলেজ দেওয়ার জন্য। এটা হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স এর কথা বলছি। তো সেখানে কমিটি অনেক তৈরি হচ্ছে, যেটা পরে নিচেতে আমরা পিডিএফ এ পড়বো। তো দেখো ফ্রেশ ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, বিসাইড দা তাদেরকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। বিসাইড দা স্কলারশিপ ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড টু দ্য স্টুডেন্ট অফ দ্য টেকনিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ব্রাঞ্চেস এডুকেশন। তো অর্থাৎ ধরো কোনো কিছু আজকে আমাদের দেশেতে নতুন কোনো নলেজ আসছে, তো সেখানে গভর্নমেন্ট প্রমোট করে হচ্ছে টেকনিক্যাল যারা আসে তাদেরকে সাবসিডি দেয় কিংবা স্কলারশিপ দেয়। সিম্পলি আমি যদি একটা কথা বলি, যে সময় আমাদের দেশেতে হাইড্রোজেন ফুয়েলের উপর কোনো রিসার্চ হতো না, বর্তমানে ধরো হাইড্রোজেন ফুয়েলের উপর রিসার্চ হচ্ছে। তো যদি কেউ হাইড্রোজেন ফুয়েল নিয়ে পড়াশোনা করে, তো সেখানে গভর্নমেন্ট কিছুটা সেই কোর্সের খরচা বহন করে, ব্যয়ভার বহন করে। যখন আমাদের দেশে পরমাণু নিয়ে পড়ানো হতো, পরমাণু পড়ানোটা অনেক পরে এসে, যখন ব্রিটিশ পিরিয়ড ছিল সে সময় তো পরমাণু নিয়ে রিসার্চ হতো, কিন্তু পরমাণু সে নিয়ে পড়াশোনা অনেক পরে এসেছে। তো সেখানে যখন প্রথম প্রথম যারা ভর্তি হয়েছিল বা পড়াশোনা করেছে সেটার উপর, তো তাদেরকে গভর্নমেন্ট ওই অ্যাডমিশনের স্ট্রাকচারে কিছুটা সাবসিডি দিত কিংবা স্কলারশিপ দিত, যদি সেখানে সাবসিডি না দিতে পারে স্কলারশিপ দেয়। তো এই সমস্ত জিনিস, কিংবা ধরো তোমরা যারা নেট সেট কোয়ালিফাই করবে তার সঙ্গে জিআরএফ পাবে, তারাও দেখবে স্কলারশিপ পাও, কারণ তারা একটা নতুন কোনো প্রজেক্টের কাজ করতো, নতুন কোনো ব্যাপারে নিজেদের ব্রেনকে কাজে লাগাচ্ছে নতুন কিছু আবিষ্কারের জন্য। তো সেখানে গভর্নমেন্ট তোমাদের সাপোর্ট দেয়, তো সেটা হচ্ছে স্কলারশিপ দিয়ে সাপোর্ট দেওয়া বলে। তো টেকনিক্যাল নলেজে যারা পড়াশোনা করে সেই সময়কার গভর্নমেন্ট চিন্তা ভাবনা নিয়েছিল স্কলারশিপ দিয়ে সাপোর্ট করার জন্য। As a result, the government policy of technical education was expand during this period। তো এইখানে পলিসি গুলো কি হচ্ছে, এক্সপ্যান্ড করা হচ্ছে। তো এই চারটে পিরিয়ড পড়ানোর পর যদি কারো কোনো কিছু জানার থাকে জানতে পারো, এরপর আমি বাকিটা পড়াতে শুরু করবো নেক্সটে।
যে জায়গাগুলো আছে আফটার ব্রিটিশ পিরিয়ড। কারো কিছু জানার আছে কোশ্চেন? বলো, কেউ কিছু জানতে চাইছিলে? হ্যালো স্যার। বলো। স্যার ওই যে ইয়েটা আছে না, ফার্স্ট পিরিয়ডটা, ওটা একটু বলুন। ফার্স্ট পিরিয়ডটা কিছু নয়, সেই সময় আমি বললাম যে ইন্ডাস্ট্রিয়াল আসার আগে এটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। একটা ইন্ডাস্ট্রি আসতে গেলে ফার্স্ট পিরিয়ডে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছিল। সেই সময় ক্যানালস, রোডওয়েজ, আর্মির জন্য ডক্টর, কোর্ট এবং পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, পাবলিকের জন্য যা কাজ করা দরকার সেটার একটা ডিপার্টমেন্ট তৈরি হলো। আমি বললাম যে ইন্ডাস্ট্রি আসতে গেলে আমাদের প্রথমে কি দেখতে হয়, জল আছে কিনা, বিদ্যুৎ সংযোগ আছে কিনা, রোডওয়েজ আছে কিনা। তো সেরকমই যদি ইন্ডাস্ট্রি আসতে থাকে, ইন্ডাস্ট্রির জন্য আমাদের এইগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। যেহেতু সেই সময় মুঘল সাম্রাজ্য ছিল, মুঘল সাম্রাজ্যের পরে পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, সে এসে দেখে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারই নেই, সেখানে ইন্ডাস্ট্রি কি করে আসবে বা এফডিআই কি করে হবে। তো সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি এজ হচ্ছে ওটা। ওই সময় কানালস, রোডওয়েজ, এছাড়া এটসেট্রা যেসব ইন্ডাস্ট্রির জন্য কানেক্টিভিটি দরকার সেটা তৈরি হয়েছিল এই সময়। আর কারো কোনো কোনো অসুবিধা? তো নেক্সট দেখো হচ্ছে টেকনিক্যাল এডুকেশন। টেকনিক্যাল এডুকেশনে দুটো স্টেজকে রেখেছি। একটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্ট, যে সময় অনেক কলেজ তৈরি হচ্ছে, এবং তারপরে দেখো টেকনিক্যাল এডুকেশন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, যে সময় আরো কোনো কমিটি তৈরি করে কলেজ তৈরি করা হয়েছে। তো কিছু কিছু কমিটি নিয়ে সেখানে আলোচনা করেছি। প্রি ইন্ডিপেন্ডেন্টে যেটা মেইন ফোকাস রেখেছি সেটা হচ্ছে সেই সময়কার কলেজ কি। এই সালগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সালেতে ওপর অনেক কোশ্চেন আসছে ইদানিং সময়, তো তোমরা এনভায়রনমেন্টের এক্সামেও দেখেছো। তো সালগুলোকে মনে রাখবে, কলেজটাকে মনে রাখবে, কোন কলেজ হয়েছে অপশনে দিলে সেটাকে টিক মার্ক করবে, এই হলো ব্যাপার। তো দেখে নাও দ্য টেকনিক্যাল এডুকেশন প্রি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ বিফোর ইন্ডিপেন্ডেন্টের টেকনিক্যাল এডুকেশন গুলো কিরকম ছিল। দ্য ইম্পালস অফ দ্য ক্রিয়েশন অফ সেন্টার্স of technical training came from the British rule of India, and it arose out of the necessity for the training overseas for the construction and maintenance of public buildings, roads, canals, ports, and other training of artisans and craftsmen of use of the instrument, and apparatus needs of army, the navy, and survey of department. Survey department মানে হচ্ছে যারা আমাদের দেশের ম্যাপ তৈরি করেছে, জমির জরিপ করে, তাদের জন্য। নেভি তো সবাই জানো, আর্মি সবাই জানো। তো দেখো এখানে মেন যেটা ফোকাস করা আছে, ব্রিটিশ ইন্ডিয়ার গভর্নমেন্ট তারা কি করছে, কনস্ট্রাকশন করছে কি পাবলিক বিল্ডিংস। পাবলিক বিল্ডিংস মানে হচ্ছে গভর্নমেন্ট বিল্ডিংস। পাবলিক বিল্ডিং মানে তোমরা এটা ভেবো না যে কোনো পাবলিকের জন্য বিল্ডিং। যেখানে তোমরা পাবলিক টার্মটা দেখতে পারে, পাবলিক এন্ড প্রাইভেট এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলো। পাবলিক ডিপার্টমেন্ট মানে হচ্ছে ফর দা সিটিজেন ডিপার্টমেন্ট কোনো জিনিস, অর্থাৎ সেটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হয়, অবভিয়াসলি গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হয় বা গভর্নমেন্ট বিল্ডিং হয়, সেটাকে পাবলিক বিল্ডিং বলে। প্রাইভেট মানে কারো পার্সোনাল সেখানে অধিকার রয়েছে, কারো সেখানে পার্সোনালি মালিকানা রয়েছে। তো পাবলিক এন্ড প্রাইভেটের মধ্যে কেউ যেন গুলিয়ে ফেলো না, পাবলিকটাকে প্রাইভেটের মতো ভেবো না। তো পাবলিক মানে লোকেদের জন্য, মানে গভর্নমেন্টের বিল্ডিং। তো দেখো পাবলিক বিল্ডিং তৈরি হচ্ছে, রোড তৈরি হচ্ছে, পোর্টস, পোর্টসটা খুব ইম্পর্টেন্ট। পোর্টস কেন দরকার, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের জন্য পোর্ট দরকার। তো সেখানে পোর্ট তৈরি হচ্ছে, ক্রাফটম্যান এবং আর্টিসানস এইগুলো তো ট্রেনিং হচ্ছে। তো এই যে জিনিসগুলো এর জন্য তো কোনো না কোনো ইনস্টিটিউশনের দরকার হয়। তো প্রথম প্রথম কি হচ্ছে দেখো, কপার হিলস বলে একটা জায়গা আছে ব্রিটিশে, ব্রিটিশ অর্থাৎ তোমার ব্রিটেনে। তো ব্রিটেনের কপার হিল থেকে যারা ইঞ্জিনিয়ার তারা মোস্টলি পাস হয়ে এসে ইন্ডিয়াতে টপ মোস্ট র্যাঙ্কে থাকতো, এবং তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান ক্লার্ক বা ইন্ডিয়ান লেবার গুলোকে নেওয়া হতো। কিন্তু এটা জানবে যে টেকনিক্যাল কাজ মানে এটা একটা টিম জব। যদি একটা টিমের হেড সম্পূর্ণ নলেজ থাকে কিন্তু তার টিমের বাকি প্লেয়ারদের বা বাকি যারা এখানে পারফর্ম করছে তাদের যদি নলেজ না থাকে, তাহলে কিন্তু সেই এই প্রজেক্টটা সাকসেসফুল হয় না। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরো ধরো কেউ একজন রোডওয়ে কানেক্টিভিটি তৈরি করার জন্য অনেক নলেজ অ্যাকোয়ার করে এসছে, টেকনিক্যাল নলেজ, কিন্তু তার যারা লেবার আছে তারা হয়তো সেই নলেজ সম্পর্কে ততটা জানেই না, বা সেই রোডওয়ে কি করে তৈরি করতে হবে তার সম্পর্কে 0% নলেজ। তো তাহলে কি হবে, যতই তার বস বা যে হেড আছে সে যতই নলেজেবল হোক না কেন, কানেক্টিভিটি যেটা করতে চাইবে সেটাতে ফেলিওর হবে, প্রজেক্ট যেটা করতে চাইবে সেটাতে ফেলিওর হবে। তাহলে টিম জব করতে গেলে লেবারের সাথে সাথে যারা হেড আছে, হেড ইঞ্জিনিয়ার, তাকেও একটা নলেজ থাকতে হয়, দুজনকে বোধ সমপরিমাণ মোটামুটি নলেজ থাকতে হয়। তো কপার হিলস থেকে তারা তো টেকনিক্যালের জন্য টিম পাঠিয়ে দিত বা লোক পাঠিয়ে দিত, কিন্তু যারা আমাদের
এই দেশীয় যারা কাজ করতো তাদের কাছে প্রপার নলেজ ছিল না, তো সেই জন্য ব্রিটিশ প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলো, যার নাম রাখা হলো 1847-এ, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাট রোড়কি। তো উত্তরপ্রদেশ রৌড়কি, তো অনেকে হয়তো ভাবতে পারে যে রৌড়কি বর্তমানে উত্তরপ্রদেশে পড়ে না, কিংবা আমার ঠিক খেয়াল নেই রৌড়কি এখন মনে হচ্ছে উত্তরপ্রদেশে নয়, কিন্তু আমি তখনকার ব্রিটিশ সময়ের কথা বলছি, সেই সময় প্রভিন্স হিসেবে ভাগ ছিল। প্রদেশ স্যার কথার অর্থ ছিল সেই সময়। হ্যালো স্যার, রোড়কি তো উত্তরাখণ্ডে স্যার। আর সেই জন্যই তো বললাম যে এটা বর্তমান ব্রিটিশ সময়ের কথা নয়, ব্রিটিশ পিরিয়ডের উত্তরপ্রদেশ ছিল সেই সময়, সেটা শোনো আমি কি বলছি। তো দেখো, আহ, বর্তমানে রৌড়কিটা যে জায়গায় আছে সেখানে হয়তো তোমরা বলতে পারো স্যার উত্তরপ্রদেশে আপনি বলছেন, এখানে রৌড়কি তো অন্য জায়গায়। তো আমি এটা ব্রিটিশ পিরিয়ডের ম্যাপের কথা বলছি। এখানে প্রদেশ মানে হচ্ছে প্রভিন্সেস বলা হতো সেই সময়, বাংলাতে তাদের বা হিন্দিতে প্রদেশ বলা হতো, ইংরাজিতে প্রভিন্স ছিল। তখন আমাদের মতো এরকম স্টেট ভাগ ছিল না ম্যাপেতে, তো ওরা প্রভিন্স হিসেবে ভাগ করতো। মাদ্রাস প্রভিন্স ছিল, বোম্বে প্রভিন্স ছিল, উত্তরপ্রদেশকে আমরা আহ, আহ, তোমার হচ্ছে নর্দার্ন প্রভিন্স বলা হতো সেই সময়। তো প্রভিন্স হিসেবে ভাগেতে রৌড়কি নর্দার্ন প্রভিন্সের মধ্যে পড়তো, যেটা উত্তরপ্রদেশে 1847-এ রৌড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়, which is made of use of large ওয়ার্কশপ তো লাগেই, জানো টেকনিক্যাল নলেজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা সব থেকে বেশি দরকার হয়। তো ওয়ার্কশপ ছিল, পাবলিক বিল্ডিংস তৈরি করা হয়েছিল সেখানে থাকার জন্য, এবং সেটা কোথায় ছিল, আপার গঙ্গা কানাল, এই আপার গঙ্গা ক্যানেলে এই জিনিসগুলো তৈরি করা হয়েছিল। তাহলে রৌড়কি কলেজটা এখানে তৈরি আছে, এখনো সিচুয়েটেড আছে। তা রৌড়কি কলেজ অফিসিয়াল নেম থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়াজ নেভার অ্যাফিলিয়েটেড বাই দ্য ইউনিভার্সিটি। সেই সময় কোনো ইউনিভার্সিটি যেহেতু ছিল না, তো সেইখানে এই যে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ এই নাম যে কলেজটা ছিল, তো সেই সময় সেটা কোনো ডিগ্রি বা ইউনিভার্সিটি আন্ডারে ছিল না, তো ডিপ্লোমা আর দ্য ইকুইভ্যালেন্ট কলেজ টু ডিগ্রি। তো যে সময় ওই সময় যেহেতু ইউনিভার্সিটি আন্ডারে ছিল না, তখন সেটা কি বলতে পারি আমরা, ডিমড ইউনিভার্সিটির মতো বা ডিমড কলেজের মতো বা অটোনোমাস কলেজের মতো। সেই জন্য তারা যে ডিগ্রিটা দিত, ডিপ্লোমা দিত, সেটাই একটা ডিগ্রি ছিল। তাহলে বুঝতে পারছো যে এই কনসেপ্ট গুলো কোথা থেকে আসছে। তো যেহেতু তাদের সেই সময় কোনো ইউনিভার্সিটি আন্ডারে ছিল না, তারা যেটা ডিগ্রি দিত সেটাই কিন্তু একটা ডিপ্লোমা আন্ডারে ডিগ্রি হয়ে যেত। এরপরে দেখো, তারপরে তিনটে জায়গায় মেনলি আরো কলেজ খোলা হয়, সেটার মধ্যে ক্যালকাটা আছে, ঠিক আছে, বেঙ্গল যেটা একটা প্রভিন্স আমাদের ছিল, বেঙ্গল প্রভিন্স। তো বেঙ্গল প্রভিন্সের মধ্যে 1857 তোমার একটা কলেজ খোলা হলো, দ্য ক্যালকাটা কলেজ বা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়াজ ওপেন রাইটার্স বিল্ডিং ইন নভেম্বর 1856। তো 1856 এর রাইটার্স বিল্ডিং এর যে জায়গাটা বর্তমানে আছে, সেই সময় জায়গাটাতে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ ওপেন করা হয়, সেটা ক্যালকাটাতে, এটা বেঙ্গল প্রভিন্সের মধ্যে তৈরি হয়। এবং সেই কলেজটা চার্জ ইন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ 1856 এর নাম হয়, নামটা চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ 1857 অ্যাফিলিয়েটেড ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। এইটা দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে অ্যাফিলিয়েটেড হলো। তো এই হলো ব্যাপার। তো সেই সময় আমাদের বেঙ্গল প্রভিন্সে প্রথম কলেজ পেলো একটা। তারপরে দেখো আরো অন্যান্য হিস্ট্রি আছে সেখানে। তারপরে দেখো লাইসেন্স এট দ্য কোর্স সিভিল ইঞ্জিনিয়ারিং 1865 অ্যামালগেট উইথ দ্য প্রেসিডেন্সি কলেজ। তারপরে দেখো প্রেসিডেন্সি কলেজের সঙ্গে আবার তাকে জুড়ে দেওয়া হলো। পরবর্তীকালে 1880 সালে ইট ওয়াজ ডিসচার্জ ফ্রম দ্য প্রেসিডেন্সি কলেজ, বর্তমান যে প্রেসিডেন্সি কলেজ আছে তার সঙ্গে আগে তারপরে জুড়ে ছিল। প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে ছিল, তারপর প্রেসিডেন্সির সঙ্গে কানেক্ট হলো, তারপর 1880 সালে আবার ডিটাচ হয়ে গেল। এগুলো জাস্ট নলেজের জন্য দেওয়া আছে। তারপরে দেখো আমরা বর্তমানে যেটা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বলে জানি, সেই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এটাকে অকুপাই করে নেয়, যেটা বিল্ডিং ছিল বিশপস কলেজ, বিল্ডিংটা বিলঙ্গিং ফ্রম দ্য বিশপস কলেজ। তো এই বিশপস কলেজের সঙ্গে তার কানেক্টিভিটি হয়। তো এই যে ব্যাপারগুলো ছিল সম্পূর্ণ আমাদের বেঙ্গলের যে হিস্ট্রিটা সেটা লেখা আছে, এবং এটাকে ভালো করে স্টাডি করলে বুঝতে পারবে, ডিটেলসই লেখা আছে। তো এটা একটার পর একটা ধাপে ধাপে এসছে, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কখন অকুপাই করে বা প্রথম কলেজ কোথায় তৈরি হয়, কোথায় ছিল, সেটা প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়েছিল, তারপর প্রেসিডেন্সি নিল, তারপর শিবপুর নিল। তো এইভাবেই একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল আমাদের বেঙ্গল প্রভিন্সের ইঞ্জিনিয়ারিং কলেজে। নেক্সট দেখো হচ্ছে বোম্বেতে একটা প্রপোজাল ছিল, যেটা হয়নি, সেটা পুনেতে শিফট হয়ে যায় পুনা কলেজ নামে, পুনা ইঞ্জিনিয়ারিং কলেজ বোম্বে প্রভিন্সের আন্ডারেই, বোম্বে ইউনিভার্সিটি আন্ডারে 1858-এ
এই একটা কলেজ তৈরি হয় বম্বে প্রভিন্সের মধ্যে। সেটা বম্বেতে হওয়ার কথা ছিল, সেটাকে শিফট করে পুনায় চলে যায়, পুনাতে তৈরি হয়। তারপরে দেখো সাউথে একটা কলেজ তৈরি হয়েছে, কারণ তখন তিনটে A1 সিটি ছিল, কলকাতা, বম্বে আর মাদ্রাস। তো মাদ্রাস ছিল সাউথে, সেখানে গান ক্যারেজ ফ্যাক্টরি, গান মানে হচ্ছে তখন বন্দুক তৈরি করার ফ্যাক্টরি, তখন অবভিয়াসলি আমাদের ব্রিটিশদের সেনাতে বন্দুক লাগতো। তো সেই মাদ্রাস ইউনিভার্সিটি আন্ডারে 1858-এ একটা কলেজ তৈরি হয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা হচ্ছে গুইন্ডি কলেজ। গুইন্ডি কলেজ নাম দেওয়া হয়েছিল এই সময়। তো এই ইঞ্জিনিয়ারিং কলেজটা অ্যাফিলিয়েটেড বাই মাদ্রাস ইউনিভার্সিটি। তো এই গান ক্যারেজ ফ্যাক্টরি ছিল এটা, তো সেইখানে এই প্রভিন্সে, মাদ্রাস প্রভিন্সে এই কলেজটা তৈরি হয়। তো এই প্রি ইন্ডিপেন্ডেন্টের আগে এই ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের হিস্ট্রি, যেটা জানা অবশ্যই দরকার। এখান থেকে অনেক কোশ্চেন আসে, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট থেকেও কোশ্চেন আসে। সেখানে অনেক কমিটি তৈরি হয়, কমিটিগুলোর নাম আমি দিয়ে দিয়েছি। কমিটির ব্যাপারে একটু কনসেপ্ট দিয়ে দিই, কমিটিটা কিভাবে তৈরি হয়, অনেকেই হয়তো জানো, তবু বলে দিই। কমিটিতে যারা চেয়ারম্যান থাকে তাদের নামে কমিটির নামকরণ করা হয়, ঠিক আছে? তো কমিটিতে যদি চেয়ারম্যানের তার টাইটেল হতে পারে, কিংবা তার ফুল নেম হিসেবে কমিটির নাম দেওয়া হয়, যেটা সুইটেবল লাগে সেরকম করেই নামটা দেওয়া হয়। কোনো এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু যে চেয়ারম্যান তার সঙ্গে এই কমিটির নাম হয়। যেমন UR রাও কমিটি, এটা একটা নাম দিয়ে দিয়েছে, বা P রামা রাও কমিটি 2002 সালে যেগুলো তৈরি হয়েছে, বা এই যে কোঠারি কমিশন, এইগুলো কমিটি বা কমিশন, এগুলো সমস্তটাই হচ্ছে যে ব্যক্তিত্ব চেয়ারম্যানশিপে থাকে তার নামে কমিটি তৈরি হয়, তার আন্ডারে তারা প্রত্যেকে যারা কাজ করে তাদের সঙ্গে এটা কমিটিগুলোর কানেকশন থাকে। তো এটা দেখে নেবে, প্রতিটা কমিটির সঙ্গে সাল দিয়ে দেওয়া আছে। বেশ কিছু ইম্পর্টেন্ট কমিটির সাল জিজ্ঞেস করে, যে এই কমিটিটা কোন সালে আসে, বা কমিটির যে টার্গেট গুলো ছিল সেগুলো আমি পরে পরে ডিসকাশন করছি, মেন ইম্পর্টেন্ট কমিটি গুলো। তো তোমরা জানো এই মেন ইম্পর্টেন্ট কমিটি গুলোকে ভেবে পড়ে থেকো না, এগুলো যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আমাদের টেকনিক্যাল এডুকেশনে একটা অবদান আছে, সেই কমিটি গুলো ডিসকাশন আছে। বাকি অন্যান্য কমিটি গুলো মোটামুটি সমসাময়িক ইম্পর্টেন্স আছে, কিন্তু সব থেকে বেশি যেখান থেকে আমি কোশ্চেন দেখতে পেয়েছি সেই কমিটিগুলোর কোশ্চেন গুলো বা তার উপরে আমি এখানে ডিসকাশন করেছি। কিন্তু বাকি কমিটিগুলো থেকে যে কোশ্চেন আসবে না তা কিন্তু নয়, সেখানে কোশ্চেন জিজ্ঞাসা করতেই পারে, কিন্তু মেজর এই কমিটিগুলো থেকেই কোশ্চেন করতে দেখা গেছে। তো সেই জন্য ডিসকাশন এখানে এই কমিটিগুলোরই আছে। বাকি কমিটিগুলো অবশ্যই একটুখানি চোখ বুলিয়ে নেবে, বা যেখানে তোমাদের ইনফরমেশনের জন্য বুকস আছে সেখানে অবশ্যই দেখে নেবে, এই হলো ব্যাপার। এই যে কমিটি ডিসকাশন করার আগে যদি কারো কোনো, এই এতদূর বললাম, যদি কারো কোনো জানার থাকে জানতে পারো। কারো কোনো কোশ্চেন এখান থেকে? না স্যার। আচ্ছা ঠিক আছে। সব্যসাচী, ক্লাসে কি বুঝতে পারছো? তুমি যে নতুন জয়েন করেছো, ক্লাস কি বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ স্যার, একটু অসুবিধা হচ্ছে তো। ঠিক আছে স্যার, মোটামুটি বুঝতে পারছি। তোমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পারছি, বুঝতে তো পারছি, একটু বলো। অসুবিধা হচ্ছে। হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পারছি শুনতে স্যার, পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার, আগের গুলো নেই তো একটু অসুবিধা হচ্ছে। শোনা যাচ্ছে তোমার কথা, বলো। স্যার মোটামুটি বুঝতে পারছি, আগের গুলো নেই তো, তাহলে একটু অসুবিধা হচ্ছে আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস করো, ঠিক পেয়ে যাবে বাকিগুলো, চিন্তার কোনো। ঠিক আছে স্যার। ঠিক আছে, শুনতে পেলাম তোমার কথা, তুমি করো ক্লাস, তুমি বুঝতে পারবে, পরবর্তী আরো ক্লাস করলেই বুঝতে পারবে, অসুবিধা কিছু নেই, পুরোনো টপিক গুলো নিয়ে নিও, আমি স্যারকে বলে দেবো। নেক্সট দেখো হচ্ছে যে কোঠারি কমিশন আজকে পড়াচ্ছি। 1964 থেকে 1966 এই কমিটিটার একটা বড় অবদান আছে, সেই জন্য আমি এখানে ডিসকাশনে রেখেছি। বাকি কমিটিগুলোর নাম সমেত এবং তার সালকে ডিসকাশন করে দিয়েছি। দেখো কোঠারি কমিশন হচ্ছে otherwise known as the National Education Commission was appointed under the chairmanship of Dr. D.S. কোঠারি। এই যে আমি বললাম যে টাইটেল কিংবা নাম ফুল ফর্মেতেই কোঠারি এই কমিশনের নাম হতো বা চেয়ারম্যানশিপের নাম হতো। তো সেখানে দেখো কোথাও ফুল নাম দেওয়া আছে, কোথাও বা টাইটেল নিয়ে দেওয়া আছে। তো এই জন্য এই কমিশনটার নাম কোঠারি কমিশন। এইটা একটা আগের দিন একজন কোশ্চেন করেছিলেন যে ন্যাশনাল এডুকেশন কমিশন মানে কি স্যার কোঠারি কমিশন, পিকে এখানে অ্যান্সার দিয়েছিল সেটা, তো সেটাকে আমি এখানে আবার ইনক্লুড করে দিয়েছি। তো যার সেটা কোশ্চেন ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই কমিশনটার নামই ওটা ছিল। তো কোঠারি কমিশন, ডক্টর ডিএস কোঠারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 14 জুলাই 1964 এই সময় অ্যাডভাইস করে টু গভর্নমেন্টকে
দ্য ন্যাশনাল প্যাটার্ন অফ দ্য এডুকেশন, দেশের যে এডুকেশন সিস্টেমে প্যাটার্ন হওয়া দরকার, যেটা বর্তমান প্যাটার্ন আমরা পড়ি 10+2+3, এই এডুকেশন প্যাটার্নকে ইনি এই সময় ডিসকাশন করেছিলেন বা গভর্নমেন্টের কাছে প্রপোজাল দিয়েছিলেন। তার আগে কোনো এডুকেশন প্যাটার্ন সিস্টেম বা সিস্টেমে ছিল না। তোমরা সেই সময় যদি দাদুদের বা কারোর কাছে জিজ্ঞেস করো, তারা দেখবে 10th বা 12th কে ম্যাট্রিক এক্সাম দিত। ম্যাট্রিক এক্সাম নামে সেই সময় যেটা খ্যাত ছিল, ম্যাট্রিক পাস করেছি আমি, বা ম্যাট্রিক পাস করা মানে সেই সময়কার দিনে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তাহলে সেখানে তখন দাদুকে বললে, জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে সেই ম্যাট্রিক এডুকেশনটাকে অ্যাকচুয়ালি টোটাল ধরে নেওয়া হচ্ছে 12 পর্যন্ত। তো এরকম একটা স্ট্রাকচার ছিল আমাদের দেশে, একটা যেটা বর্তমান স্ট্রাকচারের সঙ্গে ডিফারেন্স। তো তারপরেই কোঠারি কমিশন একটা স্ট্রাকচার দেয় 10+2+3, সেই প্যাটার্নটা যেটা এখনো ফলো করা হয়। তো 1964 14 জুলাই এই প্যাটার্নটাকে ইনভেন্ট করা হয়েছিল, বা এই সময় আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এসেছিল প্রপোজালটা। তো দেখো, জেনারেল প্রিন্সিপাল পলিসি ডেভেলপমেন্ট এডুকেশন, এই যে টোটালটার এই যে প্যাটার্নটার নাম, দ্য ন্যাশনাল প্যাটার্ন অফ দ্য এডুকেশন, জেনারেল প্রিন্সিপাল অ্যান্ড পলিসিস ফর দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন, ইট ইজ সাবমিটেড দ্য রিপোর্ট 1966। অর্থাৎ 1964 কমিটি তৈরি হয়, তারা গভর্নমেন্টকে তার প্রপোজাল বা সমস্ত কিছু রিসার্চ করে তারা 1966 তাদের রিপোর্ট জমা করে। তার রিপোর্ট সাজেস্টেড the indication of 10+2+3 pattern of education all the parts of the country। এই যে কথাটা আমি বললাম 10+2+3 প্যাটার্ন, সেটাকে এই কমিশনের সব থেকে গুরুত্ব ছিল। তাহলে কোঠারি কমিশন থেকে যদি কোশ্চেন আসে, তাকে তাহলে অ্যান্সারের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এটাকে আমি তোমাদের ভিজুয়ালাইজ করে দিয়ে বুঝিয়ে দিলাম ভালোভাবে যে কিভাবে মনে রাখার বিষয়। ঠিক তেমনই সব কমিশনের এরকম কিছু না কিছু ইম্পর্টেন্স আছে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্স গুলোকে আমি এখানে দিয়েছি, গুরুত্ব দিয়েছি। তো 10+2 প্যাটার্নটা মনে করলেই বা কোশ্চেনে আসলেই কোঠারি কমিশন সবার আগে অ্যান্সার হবে। নেক্সট দেখো হচ্ছে দামোদরন কমিটি 1970, এই সময়টাকে বলি দামোদরন কমিটি। ইন দ্য আর্লি 1970, the government of India appointed the high power committee under the chairmanship of G.R. Damodaran to examine the problem of regarding unemployment of technical and suggest some solution। তো দেখো, গভর্নমেন্ট যখনই কোনো কমিটি ফর্ম করে, সেখানে একটা কিছু না কিছু গভর্নমেন্ট একটা কারসিটি মেহসুস করে। যেমন ধরো আমাদের এখন করোনার সময়, বা যখন গভর্নমেন্ট প্রথম এলো, নীতি আয়োগের যে সমস্ত কমিটি তৈরি করেছিল, তো গভর্নমেন্ট দেখেছিল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কখনো কখনো একজন কিছু ব্যক্তিত্ব, যাদের ওল্ড মস্তিষ্ক বলে, যেখানে আমলাদের নিয়ে ম্যাক্সিমাম কমিটি তৈরি। আমলা মিনস যারা আইএস আইপিএস কিংবা সিভিল সার্ভিস পাস করে, তাদেরকে নিয়ে ম্যাক্সিমাম কমিটিতে দেখা যায়। বা সেই ফিল্ডের রিসার্চ ওয়ার্কার, যেমন ধরো কোনো এগ্রিকালচারের উপর কমিটি তৈরি হলো, তো সেখানে যারা রিসার্চ ওয়ার্কার আছে, এগ্রিকালচার ফিল্ডে যাদের নলেজ আছে, তাদেরকে নিয়ে কমিটি তৈরি হয়। তো সেরকমই এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টের যিনি ভালো ধরনের নলেজ আছে, জ্ঞান আছে, তো তাদেরকে নিয়ে কমিটি তৈরি করে তারা গভর্নমেন্টের যে প্রবলেম গুলো সেগুলো সর্ট আউট করার চেষ্টা করে। কমিটির ফাংশনটা এটা, প্রবলেমস অফ গভর্নমেন্ট টু বি সর্ট আউট বাই দ্য কমিটি। তো দেখো, এই গভর্নমেন্টের যে কমিশনের যে জি.আর. দামোদরন, তিনি এক্সামাইন করতে তাকে কি দিয়েছে, টেকনিক্যাল এন্ড সাজেস্ট সাম দা সলিউশন। তো টেকনিক্যালে যে আনএমপ্লয়মেন্ট হচ্ছে সেই সময় 1970s এর দর, সেইখানে তখন টেকনিক্যালে আনএমপ্লয়মেন্ট আসছে, সেই সময়কার কেন সাজেশনের জন্য গভর্নমেন্ট তাদেরকে রিক্রুট করেছিল। তো দামোদরনের এম কি ছিল দেখো কমিটির, টু এক্সামাইন দ্য এন্টায়ার সিস্টেম অফ দ্য পলিটেকনিক এডুকেশন। পলিটেকনিক এডুকেশন মিন্স ডিপ্লোমা। আফটার 10 তুমি পলিটেকনিক জয়েন করতে পারো। তো পলিটেকনিক এডুকেশনের কি প্রবলেম হচ্ছে সিস্টেমে, সেটা দেখার জন্য। দ্য নিড অফ দ্য ইন্ডাস্ট্রি, অবভিয়াসলি যে একটা টেকনিক্যাল নলেজ নিচ্ছে তাকে তো কোথাও না কোথাও জব পেতে হবে, সেটার জন্য ইন্ডাস্ট্রি সব থেকে আগে দরকার। টেকনিক্যাল নলেজ মানে ইন্ডাস্ট্রি দরকার। তো ইন্ডাস্ট্রি কতটা প্রয়োজন আছে দেশের মধ্যে, সেটার একটা যত পাস করছে তার সঙ্গে ইন্ডাস্ট্রি সেই সেম রেশিও আছে কিনা। ধরো সব বছরে আমি কথাই বলছি 100 জন পাস করছে, কিন্তু 100 জনের রিক্রুটমেন্ট হচ্ছে কিনা সেটার একটা দেখা ভালোর জন্য কমিটি তৈরি করা হয়েছিল। তো দেখো, এই ইন্ডাস্ট্রি নিডটা সেই সময় আমাদের দেশে আছে, যে ইন্ডাস্ট্রি নিডটা সেরকম ফুলফিল হয়েছে কিনা সেটা দেখার জন্য। এন্ড অপরচুনিটিস অফ দ্য এমপ্লয়মেন্ট, প্রিপেয়ার অফ দ্য ব্লুপ্রিন্ট অফ দ্য ফিউচার ডেভেলপমেন্ট। ব্লুপ্রিন্ট কোনো কিছু তৈরি করা মানে 100 ইয়ার্স টার্গেট রেখে তৈরি করা হয়। যেমন আমাদের একটা প্রজেক্ট চলছে, সেটার নাম হচ্ছে DFCCIL, ডেডিকেটেড ফ্রেট করিডর, একটা রেলওয়ে প্রজেক্ট, যেখানে এতদিন আমরা রেলওয়েতে মালগাড়ি প্লাস প্যাসেঞ্জার দুটোকেই একই ট্র্যাকে চালাতাম। সেখানে 2006-এ আমাদের মনমোহন সরকার যখন ছিলেন, মনমোহন সিং, তিনি একটা প্রজেক্ট নিয়ে আসেন, তার নাম রাখা হয়েছিল DFCCIL, ডেডিকেটেড ফ্রেট করিডর, যেখানে শুধুমাত্র মালগাড়িকেই পৌঁছে দেওয়া হবে দেশের যে কোনো প্রান্তে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে। অর্থাৎ একটা লরি বা ট্রান্সপোর্টে করে যদি একটা মাল যায়, সেখানে প্রথম কথা পলিউশন আসে,
নম্বর কথা, কম মাল নেওয়ার জন্য সেটাতে কস্ট এফিসিয়েন্সি বেড়ে যায়, প্রোডাক্টের কস্ট বেড়ে যায়। অর্থাৎ ধরো কোনো মারুতি গাড়ি দিল্লিতে তৈরি হচ্ছে, সেই যে মাল কবে পৌঁছাবে তার ঠিক নেই। একটা পেপার আমি পড়েছিলাম যে একটা মালগাড়িকে সার লোড করে পাঠিয়েছে, 2 বছর পর সেই সারটা সেইখানে যে ইন্ডাস্ট্রিতে বা যেখানে রিকোয়ারমেন্ট ছিল সেখানে গিয়ে পৌঁছেছে। তো 2 বছর ধরে মালগাড়িটা কোথায় ঘুরছিল? 2 বছর ধরে মালগাড়িটা বিভিন্ন স্টেশনের ফাঁকা জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, কেউ দেখভাল করা থাকতো না, বা সেটার উপর টেক কেয়ার নেওয়া হতো না। 2 বছর ধরে এরকম ঘুরে 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 বিভিন্ন স্টেশনে ধাক্কা খেতে খেতে সেটা যেখানে দরকার ছিল সেখানে পৌঁছেছে। তো এই ছিল আমাদের দেশের ট্রান্সপোর্টের উপর প্রবলেম। সেটাকে সর্ট আউট করার জন্য ডিএফসিসিএল কে দায়িত্ব দেওয়া হলো, আলাদা সেকশন করে দেওয়া হলো। সেটা নিশ্চয়ই রিসার্চ হয়েছে, কোনো কমিটি তাকে বলেছে যে রেলওয়েকে যদি প্যাসেঞ্জার ট্রেন প্লাস মালগাড়ি দুটোই চালাতে দিয়ে একটা প্রেসার পড়ে যায়, তো সেই জন্য ডিএফসিসিএল কে পার্সোনাল দায়িত্ব দিয়েছে যে মালগাড়ি কানেক্টিভিটির জন্য তোমার আলাদা লাইন থাকবে, তুমি তোমার প্রয়োজন মতো স্পিডেতে মালগাড়িকে পৌঁছে দিতে পারবে উইদিন 24 আওয়ার্স প্যান ইন্ডিয়া। এখন বর্তমানে ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন পার্টি শুধুমাত্র রেলওয়ে লাইন তৈরি হয়েছে। যারা ডানকুনির দিকে বাড়ি তারা দেখতে পাবে যে ডানকুনিতে এরকম একটা লাইন তৈরি আছে ডিএফসিসিএল এর। তো দেখো এইটা হলো ব্যাপার, কমিটি সেরকমই আমাদের অ্যাপয়েন্ট করা হয় সেই কারণে যে প্রবলেম অফ দ্য গভর্নমেন্ট টু সর্ট আউট করার জন্য। নেক্সট দেখো কেলকার কমিশন। কেলকার কমিশন কি বলছে? 1976 টু রিমুভ দ্য ডিক্লাইনেশন ডিফিসিয়েন্সি অফ দ্য পলিটেকনিক ইনস্টিটিউশন। তো দেখো 1976 আবার কি হচ্ছে, ডেফিসিয়েন্সি অফ দ্য পলিটেকনিক এডুকেশন ইনস্টিটিউশনে ডেফিসিয়েন্সি দেখা গেছে, সেখানে কম দেখা গেছে, অর্থাৎ ছেলে যত পড়তে যায় তার সঙ্গে টেকনিক্যাল কলেজ সংখ্যা কম। তো ট্রেন বেটার টিচার এন্ড পলিটেকনিক্স, টিচারেরও কাজ ছিল অবভিয়াসলি থাকবে, কারণ ইনস্টিটিউশন নেই, টিচার কেন রিক্রুট হবে? অর্থাৎ আমি দেখো আমাদের কথাই বলছি, আমাদের বেঙ্গলের স্কুলে তো অনেক টিচারের ভ্যাকেন্সি আছে, কিন্তু সবাই কি আর বিএড করতে চাইছে? বিএড করতে কেন চাইবে না? তাহলে কারণ হচ্ছে যদি রিক্রুটমেন্ট না হয় বিএড করে কি লাভ? তো সেরকমই ব্যাপার, যদি পলিটেকনিক কলেজ না থাকে তাহলে টিচার হয়ে কি লাভ? সেরকম যেটা ডিমান্ড এন্ড সাপ্লাই কনসেপ্ট, এটা ইকোনমিক্স এর ভাষায় বলে ডিমান্ড এন্ড সাপ্লাই, যেরকম ডিমান্ড সেরকম সাপ্লাই। তো দেখো এই টিচার্স এন্ড পলিটেকনিক এর সমস্ত কিছু জিনিসটা বেটার করার জন্য, টিচিং এর ব্যাপারগুলোকে সেট করার জন্য, এটা কি হচ্ছে, রেকমেন্ডেশন অফ দ্য AICTEC, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টার্টেড দ্য টেকনিক্যাল টিচার ট্রেনিং ইনস্টিটিউশন। এখানে টেকনিক্যাল টিচারদের ট্রেনিং এর জন্য ইনস্টিটিউশন খোলা হলো, দেখো চেন্নাইতে, ক্যালকাটাতে, ভোপালে, চন্ডীগড়ে 1966 টু 1967 এই সময়। তো টিচারদেরও ট্রেনিং করতে হবে, তো কারণ স্টুডেন্টকে পড়ানোর জন্য টিচার দরকার, টিচারকে যদি ট্রেন না করা সেটার জন্য তাহলে কোথায় যাবে? তো টিচিং ট্রেনিং ইনস্টিটিউশন TTIS তৈরি করা হলো 4টে শহরে, চেন্নাই, ক্যালকাটা, ভোপাল এন্ড চন্ডীগড়। The Union Education Minister appointed to the committee under the chairmanship of Dr. P.K. Kelkar। এই যে বললাম কেলকার কমিশন, এখানে চেয়ারম্যানশিপ কে আছে? P.K. কেলকার। তো কেলকার মানেই হচ্ছে তোমরা জানবে চেয়ারম্যান হচ্ছে কেলকার, এক্স ডাইরেক্টর অফ আইআইটি বোম্বে। আইআইটি বোম্বে একটা রেপুটেড প্রতিষ্ঠান, তো এই যেখানে ডাইরেক্টর ছিলেন তিনি নিশ্চয়ই টেকনিক্যাল নলেজের হেড ছিলেন, তো তাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছিল। আমি প্রথমেই বলেছি যখন কাউকে অ্যাপয়েন্ট করা হয় সে নিশ্চয়ই সেই ফিল্ডের মাস্টার মাইন্ড হয় বা বড় কিছু ধরনের ব্রেন থাকে তার, সেই জন্য তাকে নিয়োগ করা হয়। তো হোয়াট ইজ দ্য এক্সটেন্ডেড the objective to setting up TTIs has been fulfilled to each institution suggests the future roles of TTIs become the scheme of the technical education grade general, and for the purpose of the teaching training particular committee mainly studied the training and teacher and technical education। তো হচ্ছে কমিটির কাজটাই ছিল এখানে স্টাডিজ কিভাবে হবে, তার সিলেবাস কি হবে, কোথায় কলেজ সেট আপ করা যাবে, টিচারদের কিভাবে ট্রেন করা হবে। তো যাই হোক, এটা হচ্ছে কেলকার কমিটির ফাংশন ছিল। নেক্সট দেখো হচ্ছে স্কিল বেসড এডুকেশন। স্কিল বেসড এডুকেশনটা কিরকম? স্কিল ডেভেলপমেন্ট, সরি মিস করে গেছে একটা, নাদুয়া দামা কমিটি, দেখো নায়ুদ্দামা কমিটি, এটা 1986, এটা মিস করে গেছে, এটাকে পড়িয়ে দিই। দেখো এটার যে ফাংশনটা যেটা হচ্ছে যে বোম্বে আইআইটি, খড়গপুর আইআইটি এন্ড মাদ্রাস, কানপুর, দিল্লি, এই 4টে আইআইটির একটা কিছু প্রবলেমের জন্য এটাকে নিয়োগ করা হয়েছিল। তো দেখে নিই কি বলেছিল। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড দ্য রিভিউ অফ কমিটি, এটা রিভিউ কমিটি। এটা এর আগে কমিটি তৈরি করা হয়েছিল যারা এই বোম্বে আইআইটি, খড়গপুর আইআইটি, মাদ্রাস আইআইটি, আইআইটি হচ্ছে আমাদের দেশের গর্ব, ঠিক আছে,
সেই গর্বকে যাতে ঠিকঠাক চালানো যায় সেটাকে রাখা হয়েছিল, কারণ আইআইটি থেকে ম্যাক্সিমাম রিসার্চ প্রজেক্ট বেরিয়ে আসে। তো দেখো এখানে চেয়ারম্যানশিপ আন্ডার দ্য ডক্টর ওয়াই নায়দুমা, ওইটা তার নাম, এটা সাউথ ইন্ডিয়ান ব্যক্তি, নামটা খুব খটোমটো। তো নায়দুমা এই চেয়ারম্যানশিপ ছিলেন। তো সেন্টার ডেভেলপমেন্ট অফ দ্য অল্টারনেটিভ মাদ্রাস রিভিউ ফাংশন, just to review the function of the 5 IITs. তিনি মাদ্রাস আইআইটির তিনি ছিলেন অল্টারনেটিভ, সো দ্য সেন্টার অফ দ্য ডেভেলপমেন্টের চেয়ারম্যান তাকে করা হয়েছিল, মাদ্রাস আইআইটির কোন একটা বড় পোস্টে হোল্ড করতেন। তো তাকে 5টা আইআইটি রিভিউ দেওয়া হয়েছিল। প্রথম আইআইটি ছিল খড়গপুর, দ্বিতীয় আইআইটি ছিল বোম্বে, মাদ্রাস, কানপুর এন্ড দিল্লি। তো এদেরকে নিয়ে এইখানে কমিটিতে কি করা হয়েছিল, এই আইআইটিস গুলো ফাংশন গুলোকে রিভিউ করার জন্য দেওয়া হয়েছিল। তার আগে আইআইটি গুলো সম্পূর্ণভাবে ঠিকঠাক নিজের অটোনমিতে কাজ করতো। তো তাকে একটা ব্যাপারে একটা যে সম্পূর্ণ সেটআপটা একই ছাদতলায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে তাদের কানেক্টিভিটি বাড়ানোর জন্য। তো বিফোর দ্য রিভিউ ওয়ার্ক প্রোগ্রেস, দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড সেপারেট রিভিউইং কমিটি ফর ইচ 5 IITs বিটুইন 1971 টু 1973। আমি যে কথাটা বললাম যে 1971 থেকে 73 এর মধ্যে এই আইআইটি রিভিউর জন্য আরেকটা কমিটি তৈরি করা ছিল, কিন্তু তার ফাংশন সঠিক ছিল না বলে আবার 1986 এ এসে তাকে আরেকটা গভর্নমেন্টকে কমিটি তৈরি করতে হয়। বলেছি যে আইআইটি রিসার্চ হচ্ছে আমাদের দেশকে চালায়। তো দেখো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য সিঙ্গেল কমন কমিটি, এটা হচ্ছে প্রথম কমিটি যেটা সিঙ্গেল এন্ড কমন। আমি যে বললাম এক ছাদের তলায় নিয়ে আসা, এর আগে যে কমিটিগুলো তৈরি করা ছিল যে যার নিজের পার্সোনাল এক একটা আইআইটি কে ধরতো, অর্থাৎ খড়গপুরকে দেখতো, কেউ পার্সোনালি বোম্বেকে দেখতো, কেউ কার পার্সোনালি মাদ্রাসকে দেখতো। কিন্তু এই যে 5টা আইআইটি যেটা সব থেকে টপ মোস্ট আইআইটি এখনো মানা হয়, এই যে সমস্ত আইআইটি সবার ফাংশন প্রপার কমন চলছে কিনা, একই রকম চলছে কিনা সেটা দেখার জন্য সিঙ্গেল কমন কমিটি প্রথমবার তৈরি করা হয় 1986 এ, তার রিভিউ নেওয়ার জন্য। These IITs was also asked to improve the interaction industry through the very variety of the mechanism. তো দেখো এই আইআইটি গুলোকে কি করা হচ্ছে, ইমপ্রুভ করা হচ্ছে সেই যাতে তারা ইন্টারাকশন থাকে। ধরো আমি কথা বলছি বোম্বে আইআইটি যে প্রজেক্টে কাজ করছে, মাদ্রাস আইআইটি সেম প্রজেক্টে কাজ করছে, কিন্তু দুজনের মধ্যে কোনো রকম কমিউনিকেশন নেই। অর্থাৎ যদি কেউ একজন কোনো রিসার্চ প্রজেক্টের উপর কাজ করছে, মাদ্রাসেও সেম রিসার্চ প্রজেক্টের মধ্যে কাজ করছে, যদি তাদের মধ্যে নলেজ শেয়ারিং হতো তাহলে সেই প্রজেক্টের কাজটা আরো ফাস্ট হয়ে যেত। তো এই জন্য কি করা হয়, এখনকার যে আইআইটি গুলো আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আপ আছে। যদি কেউ একই প্রজেক্টে দুটো আইআইটির মধ্যে একই স্টুডেন্ট কাজ করে তাদের নলেজ শেয়ারিংটা চলে। তো এই জন্য সেই সময় একসাথে তোলা আইআইটি গুলোকে নিয়ে আসা হলো। তার ফুলফিলমেন্ট কি ছিল, ইন্ডাস্ট্রি যে পারপাস, ইন্ডাস্ট্রিতে যে সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো লাগে তার রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য। এই ছিল কমিটিদের ফাংশন, কমিটিদের ভূমিকা। আমি সমস্ত কমিটিকে পর পর ধাপ বাই ধাপ মেন ইম্পর্টেন্ট কমিটিগুলোর আলোচনা করে দিলাম। যদি এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, তারপরে বাকি স্কিল এডুকেশনতে চলে যাব। কারো কোনো কোশ্চেন? তোমরা প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মানে মেটেরিয়ালস ঠিক গুলো আছে। আরেকবার বাড়িতে ভালো মতন পড়লে তখন আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো নেক্সট দেখো হচ্ছে স্কিল বেসড এডুকেশন। স্কিল বেসড এডুকেশনটা একটু পড়ে নিই। স্কিল বেসড এডুকেশন ওয়াজ দ্য কি ফিচার অফ দ্য এভরি ইন্ডিভিজুয়ালস লাইফ। তো স্কিলটা একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ দরকার। এখন তো স্কিল মানেই তোমার হচ্ছে স্যালারি, স্কিল মানেই সবকিছু। তো স্কিল বেসড এডুকেশনটা খুবই দরকার। তো এটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়ালের লাইফে স্কিল ইজ দ্য ইম্পর্টেন্ট। তো স্কিল ডেভেলপমেন্ট কি করছে, স্কিল অফ দ্য কি ফিচার্স অফ দ্য ইন্ডিভিজুয়াল লাইফ, প্রত্যেকে যে যার লাইফের একটা ইন্ডিভিজুয়াল ফাংশন টু দ্য he or he was want to be employed, তাকে যদি এমপ্লয়মেন্ট করতে হয় বা এমপ্লয়মেন্টে নিজেকে প্রুভ করতে হয় তো স্কিল থাকা দরকার। তো এভরি কান্ট্রি নিডস দ্য ইন্ডিভিজুয়ালস উইথ আ হায়ার লেভেল অফ স্কিল এন্ড এডুকেশন এন্ড কোয়ালিফিকেশন। তো এডুকেশন ফর দ্য সেক অফ দ্য attaining a degree not as desirable বা considering the increase of the education unemployment in the country, which is cause for a greater reflection at what guides and the aim and object to education to individuals national level. তো ন্যাশনাল লেভেলে যা দরকার, যেটা আমাদের রিকোয়ারমেন্ট দেশে, সেটাকেই আমরা যদি নিজেরা ইন্ডিভিজুয়ালি তৈরি করি সেটাকেই আমরা স্কিল বেসড এডুকেশনের মধ্যে রাখি। এবং এটা কি রকমের হয়, যেটা হচ্ছে অ্যাটেনিং আ ডিগ্রি
শিওরলি দ্য সাইন অফ দ্য ফর্মাল এডুকেশন। ডিগ্রিকে পাস করা বা ডিগ্রি লাভ করা এটা তো ফর্মাল এডুকেশনের মধ্যে পড়ে, কিন্তু ধরো স্কিলের জন্য থাকলে সেটা কি হয়, তো স্কিল বেস এডুকেশন কি করে, কনফিডেন্স তৈরি করে, ইমপ্রুভ দ্য প্রোডাক্টিভিটি তৈরি করে। অর্থাৎ তোমার যদি স্কিল থাকে তুমি কি করবে, একটা নিজের মধ্যে কনফিডেন্স পাবে, তুমি সেই জায়গায় ধরো কেউ কম্পিউটার সায়েন্সের সব থেকে ভালো স্কিল আছে, তাহলে তাকে কি হবে, যে কোনো কোম্পানি তার একটা প্যাকেজ দিয়ে দেবে যে হ্যাঁ তুমি আমার কোম্পানিতে কাজ করো, তোমার এই প্যাকেজ দেওয়া হবে। যখন সে সেই কোম্পানিতে কাজ করে সেই প্যাকেজে তখন স্যাটিসফাই না হবে, সে আবার নেক্সট কোম্পানি তাকে যদি ওর থেকে বেটার প্যাকেজ অ্যাচিভ করে তো তাকে সেখানে সে চলে যাবে। তো স্কিল থাকলে তার আস্তে আস্তে তার স্যালারি ইনক্রিজ হবে, সমস্ত কিছু ইনক্রিজ হবে, প্রোডাক্টিভিটিও বাড়বে। যে কোম্পানিতে সেই স্কিলের লোককে রাখা হবে সেখানে তার এফিসিয়েন্সি বেড়ে যাবে। যেমন হচ্ছে একটা কথাই বলি, যদি টাটার R&D দেখো বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম দেখো, তো সেখানে দেখবে একটা আলাদা রকমের স্কিল আছে। আশাক লিল্যান্ড কোম্পানি যেটা লরি তৈরি করে, তারা এখনো 4 হুইলার কোম্পানি হিসেবে আসতে পারেনি, অর্থাৎ তারা কমার্শিয়াল ভেহিকেলকেই মার্কেটে লঞ্চ করেছে, কিন্তু পাবলিক ভেহিকেলস তারা এখন আনতে পারেনি। কারণ হচ্ছে তাদের R&Dটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেলকে খুব সুন্দরভাবে বানায়, যেটাতে আর্মি ট্রাক বা অন্যান্য জিনিস তারা করে দেয়। টাটাও কমার্শিয়াল ভেহিকেল বানায়, যেটা লরি বা অন্যান্য জিনিস বলো, কিন্তু টাটা আবার আমাদের পাবলিকের জন্য ভেহিকেলস বানায়। তাহলে টাটার যে R&D আছে তাদের টিমটা খুব স্ট্রং, তারা পাবলিকেও ভেহিকেলসেও কাজ করে প্লাস কমার্শিয়ালও মার্কেটে কম্পিটিশন দেয়। তো সেখানে যে সমস্ত স্কিল আছে তাদেরকে কাজে লাগিয়ে একটা কি করছে, প্রোডাক্টের ইমপ্রুভ তৈরি করছে। আশাক লিল্যান্ড শুধুমাত্র কমার্শিয়াল ভেহিকেলের উপর ইমপ্রুভমেন্ট আনছে। তো সমস্ত জিনিসটা হচ্ছে স্কিলের উপর ডেভেলপমেন্ট করা। আমি মোটা ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অবজেক্টিভ অফ দ্য স্কিল বেসড লার্নিংটা কি দেখো, স্ট্রেংথেনিং দ্য জেনারেল এডুকেশন কম্পোনেন্ট অফ দ্য এডুকেশনাল অফ ভোকেশনাল প্রোগ্রাম। ভোকেশনাল প্রোগ্রামের একটা যে স্ট্রেংথেন করা, শক্ত সমর্থ করা, সেটার কাজটা থাকে। প্রোভাইডিং গুড বেসিক নলেজ, একটা বেসিক নলেজ করা, হিউম্যানিটিস এন্ড সায়েন্সেস, প্রিপেয়ারিং স্টুডেন্ট টু বি অ্যাবল ওয়ার্ক ইন দ্য ডিফারেন্ট প্রফেশন, প্রত্যেকে যেন বিভিন্ন প্রফেশনে কাজ করতে পারে। টিচিং স্টুডেন্ট টু বি প্রবলেম টু সলভ দ্য এনকারেজিং দেম এন্ড টু বি লাইফ লং লার্নার, তাদেরকে একটা সারা জীবন যাতে লার্নার থাকে বা লার্নিং করতে পারে। ধরো একটা কেউ স্কিলে ডেভেলপ করেছে, কিন্তু তার একটা দেখবে নেক্সট জেনারেশনে কোনো স্টুডেন্ট এসে তার থেকে বেটার স্কিলে আছে, তাহলে ওল্ড ভার্সন লোকেরা কি করবে, নতুন যারা জেনারেশনের ছেলে আছে তাদের থেকেও লার্নিং করতে পারে। সেই রকম যাতে তাদের ইচ্ছা শক্তি থাকে সেরকম ব্যক্তিকে নেওয়া হয়, বা তারা এটা স্কিল বেস এডুকেশনের অবজেক্টিভ থাকে। বেনিফিটস কি আছে, আমাদের বেনিফিটসটা অবশ্যই তোমরা জানো যে প্রোডাক্টিভিটি বাড়ানো, প্রোডাক্টকে বেটার বিক্রি হয়। যে সমস্ত বাইক আমাদের দেশেতে হয় না, অর্থাৎ যে সমস্ত বাইক আগে আমাদের দেশে চলতো, যেমন হচ্ছে যদি আমি কথাই বলি, একটা বাইক ছিল বাজাজের, বাজাজ কাইনেটিক বস বলে। তো এরকম একটা বাইক আমাদের এক সময় ছিল, যাদের পুরনো বাড়িতে বাইক আছে তারা নিশ্চয়ই শুনেছো, কাইনেটিক বস বলে বাজাজের একটা বাইক ছিল। তো কাইনেটিক কোম্পানির সঙ্গে মার্চার করে, তো সেই বাইক এখন আবার তুমি আফ্রিকান কন্টিনেন্টে গেলে দেখতে পাবে। এখানে সেটা যেহেতু টেকনিক্যালি পালসার বা অন্যান্য বাইক চলে আসার পরে সেই বাইকগুলো আস্তে আস্তে মার্কেট থেকে আউট হয়ে গেছে, তার ডিমান্ড অতটা নেই বলে। কিন্তু আফ্রিকান কন্টিনেন্টে সেখানে এখনো, যেহেতু তারা ডেভেলপিং নেশন বা আন্ডার ডেভেলপ নেশন, তাদের কাছে পয়সার কারসিটি আছে, তো সে কারণে কাইনেটিক বাইককে এখনো বাজাজ সেখানে চালায়। তো এইরকম ব্যাপার সমস্তটাই একটা বেনিফিটস প্রোডাক্টের উপর হয়, যেখানে চায়নার অন্যান্য প্রোডাক্টের সঙ্গে আমাদের ইন্ডিয়াকে কম্পিটিশন দিতে হয়। দুটোই হচ্ছে ডেভেলপিং নেশন, কিন্তু দুটোর মধ্যে প্রোডাক্টের একটা কম্পিটিশন থাকে। ইন্ডিয়ার প্রোডাক্ট অবশ্যই কোয়ালিটির দিক দিয়ে ভালো হয়। তো সেখানে লেবার কি কাজ করে, সেখানে নলেজ যদি থাকে, এডুকেশন যদি থাকে, তাহলে অ্যাবিলিটিস গুলো বা টেকনোলজিস গুলোকে ভালোভাবে ইনক্রিজ করে, তার লং লাইফ যাতে থাকে সেই প্রোডাক্টে, সেটাকে চিন্তা ভাবনা রাখা, সেইটাই হচ্ছে স্কিল বেস এডুকেশনের বেনিফিটস। তো স্কিল বেস এডুকেশনের বেনিফিটস এর মধ্যে কি কি থাকে দেখো, অ্যানালাইসিং স্কিলস থাকে, ডিসিশন মেকিং স্কিল থাকে। অবশ্যই একটা ডিসিশন মেকিং স্কিল থাকতে হবে। তুমি যদি একটা প্রোডাক্ট বানাতে যাও, তোমাকে যদি সেই প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে লঞ্চ করতে হয়, তার সঙ্গে একটা ডিসিশন নিতে হবে যে প্রোডাক্টটার এরকমই দরজা হওয়া দরকার, এরকমই উইন্ডশিল্ড হওয়া দরকার। সমস্ত জিনিসটাকে তোমাকে চিন্তা ভাবনা সঠিক নিজের ডিসিশনই করতে হবে, অ্যানালাইজ করতে হবে। তোমার টিম থাকবে সেখানে, সেটাকে সেফটি ফিচার্স থাকে, সেই সেফটি ফিচার্স কেও নিজের ডিসিশন নিতে হবে।
অ্যাডাপ্টেবিলিটি স্কিল থাকে, নেগোসিয়েশন স্কিল থাকে। নেগোসিয়েশনটা মানে হচ্ছে যদি কোনো কোম্পানির সঙ্গে আমি কোনো প্রোডাক্ট কিনছি, ধরো আমি কথাই বলছি স্যামসাং কোম্পানি ক্যামেরা বানায় না, তাকে সোনির থেকে ক্যামেরা কিনতে হয়, তো সেখানে একটা টিম থাকে সেই কোম্পানির, সে নেগোসিয়েট করে যে আমি তোমার কাছ থেকে এত বাঞ্চে বা কোয়ান্টিটিতে ক্যামেরা কিনবো। তো তারা একটা ডিল ফাইনাল করার আগে একটা দামের ফাইনালাইজেশন করে যে আমি তো এই প্রোডাক্টটা অন্য কোম্পানি থেকে নিতে পারতাম, সেখানে এই দাম দিচ্ছে। অর্থাৎ সোনি দেখে যে তার মার্কেটে যে অন্যান্য কম্পিটিটর আছে তাদের সঙ্গে যদি দামের যদি কম্পিটিশনে পার্থক্য না করি বা একটু চিপ রেটে না দিই, তাহলে স্যামসাং এর যে এত পরিমাণ ফোন বিক্রি হয় সেখানে আমার ক্যামেরার যে অর্ডারটা সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে নেগোসিয়েশন স্কিলের জন্য স্কিল থাকে। তো আমি প্রত্যেকটা পার্টকে বুঝিয়ে দেওয়ার এটাই চেষ্টা করি যাতে তোমরা নলেজ একবার করতে পারো, বুঝতে পারো যে লেখাটাই শুধুমাত্র লেখা আছে তা না, পড়াটাও যাতে পড়া হয়ে যায়। তারপর অর্গানাইজিং এন্ড প্ল্যানিং স্কিল, এটাও একটা করতে হয়, একটা প্ল্যানিং করতে হয়। আজকে যদি স্যামসাং মনে করে যে আমি একটা ফোন মার্কেটে লঞ্চ করব, সেটা আজকে যেটা লঞ্চ হচ্ছে সেটা প্ল্যানিং হয়ে গেছে 2 বছর আগে। যে মার্কেটের যে ডিমান্ড, এখন যেমন নচ ফোন চলে এসছে, আগে আমাদের নচ থাকতো, নচ উইথ ডিসপ্লে থাকতো, এখন নচ কে আউট করে দেওয়া আছে, ব্লেজারলেস ফোন বলা হয়। তো এর যে সমস্ত টেকনোলজি, এই জিনিসগুলো কিন্তু 2-3 বছর কি 4 বছর আগে থেকেই প্ল্যানিং করা হয়েছে। তো প্ল্যানিং করেই তবে একটা মার্কেটে প্রোডাক্টকে লঞ্চ করা হয়। উইদাউট প্ল্যানিং যদি প্রোডাক্ট লঞ্চ হয় সেটা ফেলিওর হয়, এটা ম্যাক্সিমাম কেসে দেখা গেছে। তো এরকমই ব্যাপার। তো প্ল্যানিং করার জন্য আবার একটা স্কিল লাগে। তো এরকমই বিভিন্ন টাইপের স্কিলকে হায়ার করা হয়, তাদের এক একটা ডিপার্টমেন্ট থাকে, তাদেরকে আলাদা আলাদা করে ভাগ দেওয়া হয়। তো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি, এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন, দেশীয়। নেক্সট দেখো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটাও একটা দেশীয় অর্গানাইজেশন। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার, আইটিসি, এটাও আমাদের একটা অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন গুলোর নাম দিয়ে দিলাম। এরপরে দেখো মিনিস্ট্রি আছে। এই মিনিস্ট্রিটা জানা দরকার, কারণ এটা তো আমাদের দেশীয় সরকারি সংস্থা, মিনিস্ট্রি একটা সম্পূর্ণ দেখভাল করে। তো মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ, তো এই যেরকম একটা আমাদের মিনিস্ট্রি, সেটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ। The creation of the first separation of Ministry and Skill Development Enterprise was announced by Prime Minister Narendra Modi June 2014। এই যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, এত মেক ইন ইন্ডিয়ার উপর চায়নাকে কাউন্টার করার জন্য মোদির যে স্বপ্ন, তো সেটার জন্য একটা ডিপার্টমেন্ট আমাদের কিন্তু ছিল না। প্রথম তিনি এসে এই ডিপার্টমেন্টটা তৈরি করে, মিনিস্ট্রিটা তৈরি করে, যার দায়িত্ব হচ্ছে স্কিলটাকে ডেভেলপ করা, আমাদের দেশীয় প্রোডাক্টের ব্র্যান্ডের গায়ে যেন মেক ইন ইন্ডিয়া লেখা থাকে, সেটাকে টার্গেট রাখা হয়েছিল। তো মোদি 2014 এসে এই মিনিস্ট্রিটা তৈরি করে, এটা থেকে কোশ্চেন আসে, সেই জন্য আমি এটাকে ডিসকাশন করছি। It is conceived the encompass all the other ministries to work unfilled way to set common standard as well as the coordinate the streamline to function the different organization work for skill development। তো স্কিল ডেভেলপমেন্টের জন্য তোমার এখানে এটার কাজ থাকে, এটা তো তোমরা বুঝতেই পারছো, মিনিস্ট্রি তৈরি করার মানে তারা সেই ডিপার্টমেন্টটার সমস্ত কাজটা দেখভাল করে। এরপরে দেখো প্রধানমন্ত্রীর কিছু কিছু এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে কিছু প্রজেক্ট তিনি করে গেছেন বা তিনি করছেন, তো সেইগুলোর নাম আমি দিয়ে দিয়েছি, তার সঙ্গে তার একটু ছোট ছোট করে ডিটেলস দিয়ে দিয়েছি স্কিল ডেভেলপমেন্টের ওপর। প্রথম দেখো এনএসডিসি, এটার কথা একটু বলতেই হয়, এটা যেহেতু গভর্নমেন্ট, বাকি দুটো প্রাইভেটের। তো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনএসডিসি, ইজ দ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো দেখো এই যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি আছে এনএসডিএ, এটা কিন্তু গভর্নমেন্ট, বাকি দুটো প্রাইভেট এন্ড গভর্নমেন্ট আন্ডারটেকিং, দুজনের যৌথ উদ্যোগে করা। প্রথমে আবার ভালো করে বুঝিয়ে দিই যারা পিডিএফটা দেখছো, অর্গানাইজেশন ফর স্কিল ডেভেলপমেন্টের মধ্যে নাম্বার 1 যেটা আছে সবার প্রথমে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি, এটা কিন্তু গভর্নমেন্ট অর্গানাইজেশন, বাকি দুটো সেমি গভর্নমেন্ট অর্থাৎ প্রাইভেট এন্ড গভর্নমেন্ট পার্টনারশিপ। তো সেখানে আমি এনএসডিসি টাকে আলোচনা করছি, এটার একটা বড় ভূমিকা আছে, ভাইটাল রোল আছে। তো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনএসডিসি, ইজ দ্য পাবলিক এন্ড প্রাইভেট পার্টনারশিপ অর্গানাইজেশন নাও আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ। এটা 2014 এটা তোমার ছিল ন্যাশনাল স্কিল পলিসির আন্ডারে। The main aim to provide viability gap funding to private sector in order the scale of training capacity।
এটা কেন ইম্পর্টেন্ট বললাম, এই যে লাস্ট লাইনটা, এটাই তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, যে কেন আমি এটাকে ইম্পর্টেন্ট বললাম বাকি অন্যান্য ডিপার্টমেন্টটা থেকে। এটা কি করে, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রাইভেট অর্গানাইজেশন, তাদের অনেক অ্যাপ্রেন্টিস নেওয়া হয়। অ্যাপ্রেন্টিস মিনস হচ্ছে তারা ইন্ডাস্ট্রিতে অনেক জুনিয়র যারা পড়াশোনা করে সদ্য সদ্য বেরিয়েছে, সেখানে গিয়ে আবার প্র্যাকটিক্যাল ট্রেনিংটা নেয়। সেখানে তার সঙ্গে সে কিছু পরিমাণ পয়সাও পায়, প্লাস সেই ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজও করে, প্লাস তারা ইন্ডাস্ট্রির মধ্যে যারা সব থেকে ভালো স্কিল আর মানে স্কিল ডেভেলপমেন্ট হয়ে আছে তাদের, তাদের সঙ্গে ট্রেন করে। তো এই যে খরচটা এখানে, যে একটা স্টুডেন্ট গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট থেকেই হোক কিংবা প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউট থেকেই হোক, সে ইন্ডাস্ট্রিতে গিয়ে সেখানে শ্রম দিচ্ছে, প্লাস নিজের স্কিলটাকে বাড়াচ্ছে, যেটাকে বলি আমি যে যেটা আমরা বলি যে এরকম যে তার এক্সপিরিয়েন্স বাড়াচ্ছে যেটাকে বলা হয়। তো সেটার জন্য গভর্নমেন্ট এটাকে ফান্ডিং করে, আর এটার দায়িত্ব দেওয়া আছে এনএসডিসির হাতে, যেটা ন্যাশনাল স্কিল পলিসি 2009 এর আন্ডারে পড়ছে, এবং 2014 এটা মিনিস্ট্রি আন্ডারে এসে। তো এনএসডিসি এমন একটা যেটা হচ্ছে এই ডেভেলপমেন্ট গুলোকে দেখভাল করে, যাতে আমাদের স্কিলটা বেটার হয় দেশের। তো বুঝতে পারছো যে এটা কেন গুরুত্বপূর্ণ। এরপরে দেখো প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, PMKVY, এটাও ফ্ল্যাগশিপ স্কিম, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ, তারপরে 2014 এর পরে এসছে অবজেক্টিভ ইজ আ স্কিল সার্টিফিকেশন স্কিম টু এনেবল লার্জ নাম্বার অফ ইন্ডিয়ান ইউথ to take up the industry relevant skill training with the help of the securing better livelihood। তো যে কোনো আমাদের দেশে তো জবের কারসিটি আছে, কালকেই আমি পেপারে দেখছিলাম 4.8 লাখ, 4.8 লাখ সেন্ট্রাল গভর্নমেন্টে শুধুমাত্র জবের ভ্যাকেন্সি রয়েছে, সেটা আমাদের হিন্দুস্তান টাইমস পত্রিকায় বেরিয়েছে। তো সেখানে প্রধানমন্ত্রী কি করছে, যে এই যে ফুলফিলমেন্ট গুলো যতক্ষণ না হচ্ছে, তবু যাতে বেকার সংখ্যা কমানো যায়, সেই জন্য বিভিন্ন রকম প্রজেক্টের ইনস্টিটিউশন তৈরি করছে, যেখানে ছেলেরা অন্তত অ্যাটলিস্ট পড়াশোনা করে কোনো ইন্ডাস্ট্রিতে নিজেদের স্কিলটাকে লাগিয়ে কিছু ইনকাম করতে পারে, তাদের একটা লাইভলিহুড চালাতে পারে। ঠিক আছে, তো এই রকম ব্যাপার প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, এটার নামটা মনে রাখবে, এটা কোশ্চেনও আসে অনেক সময়, শর্ট ফর্ম দিয়েও দিয়ে দিতে পারে। তো দেখো এখানে ইন্ডাস্ট্রিয়াল পায়ার টু লার্নিং এক্সপিরিয়েন্স স্কিল অলসো অ্যাসিওর দ্য সার্টিফিকেট আন্ডার দ্য রেকগনাইজেশন প্রায়ার লিগাল RPL, রেকগনাইজেশন অফ প্রায়ার লিগাল, এই যে সরি প্রায়ার লার্নিং, এই RPL এর আন্ডারে পড়ে এই জিনিসটা। and under the scheme of the training assessment fees completely paid by the government, এই যে এই আন্ডারে পড়বে সেটার জন্য গভর্নমেন্ট কিন্তু ফিস পেড করে। তারপর দেখো সংকল্প আছে, সংকল্প ইজ দ্য আউটকাম ওরিয়েন্টেড প্রজেক্ট সাপোর্টেড বাই ওয়ার্ল্ড ব্যাংক, এটাও একটা গুরুত্বপূর্ণ, সেই জন্য দিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংক মানে হচ্ছে বিশ্ব ব্যাংক, আমাদের বিভিন্ন দেশ প্রায় 195 প্লাস কান্ট্রিকে মিলিয়ে একটা ওয়ার্ল্ড ব্যাংক সেট আপ করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশ সেই ব্যাংকে থেকে লোন নিতে পারে, ঋণ নিতে পারে। সেখানে মেজর পরিমাণ পয়সা কিন্তু আমেরিকা ডলারে থাকে, আমেরিকান সেখানে ম্যাক্সিমাম ফান্ড তৈরি করেছে, চায়নাও তৈরি করেছে, তাদের পয়সা সেখানে খাটে, সেই দেশের পয়সাটা সেখানে কি বলা হয় সেই ব্যাংকের জমা থাকে এখানে, সেখান থেকে যারা অন্যান্য দেশ ঋণ নেয় সেখানে তার পরবর্তীকালে ইন্টারেস্ট পে করে, তাহলে সেই দেশের একটা প্রফিট হয়েছে। যেমন আমেরিকা তার পয়সা ডলারকে সেখানে ইনভেস্ট করে রেখেছে, সেই ডলারটা ইন্ডিয়ার দরকার হলো, তো ইন্ডিয়া নিল, ইন্ডিয়া যখন সেটাকে পেমেন্ট করতে যাবে ইন্টারেস্ট দিতে হবে। যেমন আমাদের ব্যাংকের স্ট্রাকচারটা সেরকমই, ওরকম ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্রাকচার। আমরা যাদের কাছে এফিসিয়েন্ট পয়সা আছে, যাদের কাছে টাকা আছে, তারা কি করি, ব্যাংকে গিয়ে পয়সা সেভিংসে জমা করি। এবার সেই সেভিংস এর পয়সা একজন লোন হিসেবে নেয়, সেই লোনের একটা ইন্টারেস্ট পে করে, সেই ইন্টারেস্টটার ব্যাংক কিছু পরিমাণ তোমাকে দেয়, কিছু পরিমাণ ব্যাংক নিজে রাখে তার এমপ্লয়ি মাইনে বা ব্যাংকে চালানোর জন্য, সেই যে এমপ্লয়ি খরচা সেটাকে তোলার জন্য সেইখানে পয়সাটার ইন্টারেস্ট থেকে তারা পায়। আদারওয়াইজ তোমার পয়সাকে কি করে ইন্টারেস্ট দেবে, সেই জন্য দেখবে দিনে দিন ইন্টারেস্ট রেট অনেক কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে ব্যাংকের লোন খেলাপ বা লোনকে না পেমেন্ট করার মানসিকতা মানুষের অনেক তৈরি হয়ে গেছে, তারা পেমেন্ট করে না, যেগুলো পেমেন্ট করে না সেগুলোকে কি বলা হয়, নন। নামগুলো শর্ট ফর্ম দেওয়া আছে। স্টেট এজেন্সিজ আছে, তারা কি করছে, এই যে ডিস্ট্রিবিউটমেন্ট করছে, লিঙ্ক করছে, লিঙ্ক ইন্ডিকেটর DLIS, এগ্রিড বিটুইন MSDC ব্যাংক, এই সমস্ত কানেকশনটা করছে। এরপরে দেখো
সংকল্পটা মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে পয়সা নিয়ে যাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এটা পয়সাটা নেয় এবং সেটা থেকে স্কিল ডেভেলপমেন্টের কাজে লাগায়। তো সংকল্প হচ্ছে সেটার ভূমিকা। নেক্সট দেখো উড়ান, এটুকুই মনে রাখলেই হবে। উড়ানটা দেখো, উড়ান হচ্ছে স্পেশালি ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনিশিয়েটিভ জম্মু অ্যান্ড কাশ্মীর। তোমরা জানো আমাদের দেশের একটা পার্ট জম্মু অ্যান্ড কাশ্মীর, সেটা এতদিন আমাদের একটা আলাদা রাইট ভোগ করতো, তারপরে মোদি গভর্নমেন্ট সেটা রাইটটাকে তুলে দিয়ে আমাদের দেশের সঙ্গে যুক্ত করে দিয়েছে। সেখানে যে ধারাটা ছিল সেই 370 সেই ধারাটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম উড়ানের কাজ হচ্ছে জম্মু এন্ড কাশ্মীরে, সেখানে তখন ইন্ডাস্ট্রি বা জমি কেনা যেত না, যেহেতু তারা একটা আলাদা রাইট ভোগ করতো। এখন সেখানে জমি কিনতে পারে, এখন সেখানে ইন্ডাস্ট্রি সেটা হতে পারে। তো জম্মু কাশ্মীরের স্পেশালি ইন্ডাস্ট্রি ইনিশিয়েটিভ এটা নেওয়া হয়েছে উড়ান থেকে। নেচার অফ পার্টনারশিপ বিটুইন দ্য কর্পোরেটস অফ ইন্ডিয়া অ্যান্ড মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইমপ্লিমেন্টেড বাই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই জিনিসটা, এই জায়গাটার হোম অ্যাফেয়ার্স দেখভাল করে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এটাও দেখভাল করে। দ্য প্রোগ্রাম এন্ড এইম টু প্রোভাইড দ্য স্কিল ট্রেনিং enhance the employability of unemployed youth in জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর যেহেতু আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন ছিল, সেখানে আনএমপ্লয়মেন্ট ইউথের সংখ্যা বেশি ছিল। তো সেইখানে যাতে স্কারসিটিটা পূরণ করা যায়, সেখানে উড়ান বলে একটা প্রজেক্ট নিয়ে আসা হয়। এই স্কিম কি করে কভার করে, মিনিস্টার অফ নিতিন গাডকারি অ্যান্ড ভেঙ্কায়া নাইডু, এই দুজন এখানে এই মিনিস্ট্রি ছিলেন সেই সময়। সেইখানে এখানে প্রকাশ করেছিলেন 98 বার্থ অ্যানিভার্সারি অফ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 98তম জন্মবার্ষিকী উপলক্ষে এটাকে দেওয়া হয়। ভিশন হচ্ছে ট্রান্সফর্ম দ্য রুরাল পুয়ার ইউথ। আমি তোমাকে বললাম যে যেহেতু গ্রামীণ কথাটা লেখা আছে, তার রুরাল পুয়ার ইউথকে দেওয়া হচ্ছে ইন্টু ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট গ্লোবালি রিলেভেন্ট ওয়ার্কফোর্স। তারা যারা গ্লোবালি কাজ করতে পারে, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, তারা যদি নিজের সম্বল করতে পারে, পয়সা রোজগার করতে পারে, সেই জন্য এটাকে টার্গেট করা হয়েছে। এজ গ্রুপ কোথায় রাখা হয়েছে? 15 থেকে 35 বছর। এবং ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন NRLM tasked to dual objective of the adding diversity of income of the rural poor families to cater the career of the aspirants of the rural youth. তো রুরাল ইউথের ম্যাক্সিমাম টার্গেট করা হয়েছে এবং রুরাল ইউথকে দেওয়া হয়েছে। কোন দুটো মিনিস্টার করেছেন, সেটা ইউনিয়ন মিনিস্টার দীনদয়াল উপাধ্যায়ের 98 বার্থ অ্যানিভার্সারির ওপর, এবং নীতিন গডকরি আর ভেঙ্কাইয়া নাইডু এর দায়িত্ব নিয়েছিলেন। তারপর দেখো প্রধানমন্ত্রী কুশল কেন্দ্র, এটা অনেকের বাড়ির কাছেও থাকতে পারে, এটা আমার বাড়ির কাছেও আছে। ভোকেশনাল ট্রেনিং দেয়, এটার মেন কাজ হচ্ছে অ্যাসপিরিয়েন্স টু ট্রান্সফর্ম ইন্ডিয়া ইন্টু দ্য স্কিল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এটা বিশ্বের যে স্কিল ক্যাপিটাল ভোকেশনালের মাধ্যমে সেটা তৈরি করা প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রের একটা টার্গেট। উইথ দ্য সেম মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ MSDC, একই মিনিস্ট্রি, সেই নামটা বলেছি। 2014 এর পরই এইসব প্রজেক্ট যেহেতু মিনিস্ট্রি গুলোর আন্ডারে আসছে। intended to establish the visible aspirants model training center MSTC মডেল ট্রেনিং সেন্টার তৈরি করা। সেখানে এভরি ডিস্ট্রিক্ট অফ দ্য কান্ট্রি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জেলাতে এটা তৈরি করা। NSDC implemented agency project. This training center will be state art model training center called the প্রধানমন্ত্রী কুশল কেন্দ্র। তো এটা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অর্থাৎ দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই সেন্টারটা তৈরি করা। এটাই হলো এই প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রের কাজ। তো আজকে যে টপিক গুলো পড়ানো ছিল তোমাদের, এটা ক্লাস নাম্বার 3 এখানেই কমপ্লিট হলো। আশা করি ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোনো ক্লাস থেকে কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, যদি কোনো অসুবিধা হয়ে থাকে। ক্লাসের ছেলের সংখ্যা তো পরপর কমেই যাচ্ছে দেখতে পাচ্ছি। আজকে মনে হয় অনেকের প্রবলেম হয়েছে নেটওয়ার্ক ইস্যুতে। যাই হোক, ক্লাস লেট ছিল। হ্যাঁ স্যার, তো তোমাদের হ্যালো স্যার, আপনার কথাগুলো মানে বলতে বলতে মাঝে মাঝে কেটে যাচ্ছিল। কোথাও কেটে যাচ্ছিল। স্যার, ও 1 মিনিট করে গ্যাপ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, দেখি নেটওয়ার্কের কোনো ইস্যুটা ঠিকঠাক সলভ করা যাচ্ছে না। ঠিক আছে, দেখছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন এখানে ক্লাস থেকে যদি কারো জানার থাকে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থাকবে।